প্রথম যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে এলো, সেদিনই তারা আমার জায়গায় আপুকে পছন্দ করে বসলো। বলার অপেক্ষা রাখে না। আপু দেখতে সত্যি খুব সুন্দরী, লম্বা, ফর্সা, আর মুখের গঠন এমন যে চোখ সরানো মুশকিল। আমাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর, তাই দেখে কেউ বুঝতেই পারে না কে বড় আর কে ছোট। বরং অনেকেই ভুল করে ভাবে আমি যেন বড়। পাত্রপক্ষ জানতো না যে আমার আপু বিবাহিত। তখনও তার সঙ্গে তাদের পরিচয় করানো হয়নি। তবে মুখের মিল এমন ছিল যে আমাদের 3 ভাই বোনকে দেখলে যে কেউ সহজেই বুঝে নিতে পারত আমরা এক রক্তেরই সম্পর্ক। সোফায় পাত্রী হিসেবে বসে থাকা আমার দিকে তাদের নজর তেমন একটা ছিল না। নাস্তায় এগিয়ে দেয়া আমার আপুর দিকে তাদের দৃষ্টি ঘোরাফেরা করছিল। শেষমেশ ভদ্রতার ধারণা ধরে পাত্রের মা সরাসরি আপুকেই পছন্দ জানিয়ে বসলেন। বললেন, তাদের আর্মিতে জব করা লম্বা চড়া ছেলের জন্য অমনি একটা মেয়ে খুঁজছেন, ছেলের সাথে ভালো মানাবে। আমাকে ইঙ্গিত করে এও বললেন, মেয়েটা সুন্দর আছে, খারাপ না, তবে হাইট একটু কম। আমার বাবুর পাশে একটু বেশি চোখে লাগবে। বাবার মুখ থমথমে হয়ে যায়। ভদ্রমহিলা কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই একাই গালগল্প শুরু করলেন, তাও আবার এক নাগাড়ে। আমার বাবুর জন্য মেলা বিয়ের প্রস্তাব আসছে ভাই। কেউ মোটর সাইকেল দিতে চায়, কেউ বা ঘর সাজিয়ে, অনেকে তো সরাসরি 5-6 লাখ টাকা পর্যন্ত অফার করেছে। কিন্তু আমি একটাও প্রস্তাবে রাজি হইনি। আমি এসব কিছুই চাই না। আমার একটাই চাওয়া, আমার বাবুর জন্য একটা সুন্দরী মেয়ে ঘরের বউ করা। সুন্দরী হলে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে আমরাই নেব। একমাত্র ছেলে আমার, বৌমাটা যেন সেরা হয়। লোকে তাকিয়ে থেকে বলে, বাহ কি সুন্দর মানিয়েছে। একগাল হেসে বললেন, এখন তো সরকারি চাকরি সোনার হরিণ। আর আমার বাবুর মতো ছেলে তো লাখে একটা। কোনো বাজে অভ্যেস নেই ছেলের আমার। একটা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। বড়দের খুব মান্য করে। খুবই ভদ্র ছেলে আমার। নিজের ছেলে বলে ঢাকঢোল পিটাচ্ছি না। একটু খোঁজ নিলেই জানতে পারবেন। আপনার ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলে নতুন সম্পর্কের সূচনা করতে পারি। বাবু মায়ের কথা শুনে কার কি প্রতিক্রিয়া হলো জানি না। তবে বাবুর মায়ের নিম্ন মন মানসিকতা দেখে সাথে সাথে কল্পনাতেই আমি লাল সালাম ঢুকলাম। মা পয় পয় করে বলেছিল, চুপচাপ থাকি যেন। যা জিজ্ঞেস করবে তার উত্তর ছাড়া এক বর্ণ যেন উচ্চারণ না করি। অগত্যা মায়ের কথা রাখতে ঠোঁটে ঠোঁট চেপে রইলাম। সোফায় বসে সে বাবুর দিকেও এক পলক চাইলাম। বাবু যে মাম্মামস বয়, তার কোনো সন্দেহ নেই। একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দের ঘোষণা দেওয়া যায়? বাবু নীরব থেকে মায়ের কথায় সম্মতি যে যাচ্ছে। আমার প্রচণ্ড ঘৃণা হলো। ভদ্রমহিলাকে আমার বলতে ইচ্ছে করলো, খালাম্মা, বাবুর জন্য বউনা খুঁজে একটা ফিডার একটা ন্যাপিন কিনে বাড়ি যান, তাতেই কাজ চলবে। মেরুদণ্ডনী পুরুষ একটা, বিয়ে নয়, ওর দরকার ডে কেয়ার। মনে মনে এসব ভেবে মাথা ঝাড়া দিলাম। হতবম্ব হয়ে বসার ঘরে সবার মুখের দিকে এক পলক তাকালাম। মা যেন কিছু বলার জন্য উসখুস করছে। বাবা চোখের ইশারায় থামিয়ে দিল মাকে। বাবা মুখটা গম্ভীর করে গুরুগম্ভীর সুরে বলল, আপনার আগে নাস্তা করুন, এ নিয়ে পরে কথা হবে। তারপর আপুর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, মিশ্রিমা, মিষ্টিকে রুমে নিয়ে যাও। বাবু বাবুর মার এক খালা এসেছেন। আমি উঠে যাওয়ার সময় সবার অলক্ষ্যে বাবুর দিকে তাকিয়ে জিভ বের করে ভিঞ্জি কাটলাম। নাদানবাবুর দৃষ্টি আপুর দিকে থাকায় আমার সাথে চোখাচোখিও হলো না তার। কারণ আমি আর আপু একসাথে চলে যাচ্ছি। বাবু একটু ভরকালো বোধ হয়। বসার ঘর থেকে বেরিয়েই সব রাগ একসাথে উগরে দিতে থাকলাম। অভদ্র মহিলা একটা। মহিলার মন মানসিকতা কত নিম্ন দেখেছিস আপু? একজনকে দেখতে এসে আরেকজনকে চেয়ে বসে। আর কে কি কি যৌতুক দিতে চাইছে সে গীত শোনাচ্ছে। আর কে বালের এক চাকরি করে, ইন্টার পাশ করে ঢুকেছে তো সৈনিকে। তো এমন ছেলে যেন ছেলে তার মেজর। আপু বলল, মন মানসিকতা যদি উন্নতি না হয়, মেজর হলে কি? আচ্ছা রাগ করিস না, এসব খোল। বাবা কি বলে শুনি আগে। আচমকা হো হো করে হেসে উঠলাম। আমার হাসি দেখে আপু ঘাবড়ে যায়। ভ্রুকুচকে শুধালো, ওই এমন পাগলের মতো হাসছি যে? এক হাতে মুখ চেপে হাসি সামলে বললাম, বাবা কি বলে? এটা শোনার সাথে সাথে হাসি পেল। বাবা কি এখন তার বিবাহিত মেয়েকে আবার বিয়ে দেবে নাকি? তাও আবার মাম্মামস বয় ওর বাবুর সাথে? এক মুরগির কয়বার গলা কাটে? হাসতে হাসতে আরও বললাম, পাত্রপক্ষ এমন বলেছে। এই খবর দুলাভাইয়ের কানে পৌঁছলে বেচারা সুন্দরী বউ হারানোর খবরে স্ট্রোক করে না বসে।
আমার খাদে থাপ্পড় দিয়ে চোখ রাঙালো আপু। বলল, ফাজিল একটা। আচ্ছা তুই থাক, আমি লুকিয়ে লুকিয়ে শুনে আসি বাবা কি বলে। আমিও যাব বলে এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালাম। বসার ঘরের ওপাশে আড়াল থেকে দুবোন কান পেতে শোনার চেষ্টা করলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। বাবা এবারে গলা খাকারিতে বললেন, আপনারা এবার আসতে পারেন। ভদ্রমহিলার গলার স্বর এলো। আপনারা কবে যাচ্ছেন তাই বলেন ভাই সাব। একটা দিন দেন, বাড়িঘর দেখে আসবেন। তারপর দিনক্ষণ পাকা করবেন। বাড়িঘর দেখে অপছন্দ হবে না। বাবুর বাবা আজ ৩০ বছর সৌদি আরব থাকে, দোতলা দালান করেছি। বাবা বলল, দেখুন, সম্পর্ক মানে শুধু চেহারার গায়ের রং নয়। সম্পর্ক মানে দুইটা পরিবারের মানসিকতা, সম্মান আর মূল্যবোধের মিল। আপনি আজ একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দের কথা বলেছেন। এটা শোভনীয় নয়। মেয়েরা পণ্য নয় যে বাজারে রেখে বেচে নেওয়া যাবে। এতে যে মেয়েটিকে দেখতে এসেছেন তার যেমন অপমান হয়, তেমনি আমাদের মানসিকতাও ফুটে ওঠে। এক মুহূর্ত থেমে আপনি বললেন, ছেলের কোনো খারাপ অভ্যাস নেই, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। কিন্তু ভালো মানুষ কেবল ধূমপান না করা বা ভদ্রভাবে বসে থাকা নয়। ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান দিতে জানে। আজ আপনাদের কথাবার্তায় সেই সম্মানটা আমি খুঁজে পাইনি। আর সবশেষে আমার বড় মেয়ে বিবাহিত, তার নিজের সংসার আছে। আর ছোট মেয়েকে আমি এমন জায়গায় দিতে পারবো না যেখানে মানুষকে রূপ, উচ্চতা আর গায়ের রং দিয়ে বিচার করা হয়। দৃঢ়কণ্ঠে ভদ্রচিত্তে আরও বলল, দোতলা বাড়ি, অর্থকড়ি, সোনার গয়না দেখে আমি মেয়ে দিতে পারবো না। আমরা মেয়েকে বিয়ে দিই চরিত্র, সম্মান আর ভদ্রতার বিচার করে। দুঃখিত, আসতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। অভদ্র মহিলার মুখটা একটু দেখার শখ জাগলো আমার। বাবা একদম ঠিক বলেছে। তবে আমার ইচ্ছে করছে একটু কড়াকড়ি কিছু শুনিয়ে দিতে। কিন্তু বাবা তো বাবাই। এলাকা ছাড়া আশেপাশের ৫ গ্রামের মানুষ বাবাকে একজন আদর্শ হেডমাস্টার বলেই জানে। যেমন ভদ্র তেমনই নম্র আমার বাবা। কয়েকদিন পর আপু স্নাতক ৩য় বর্ষে, আর আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেই ব্যস্ত। আপুর বিয়ে মোটে ৩ মাস খানেক হবে। আপুর পরীক্ষা চলছিল বিধায় আপু প্রায় মাসখানেকের মতো হবে এখানেই আছে। আপুর বিয়ের বেশি দিন না হতেই এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য তোড়জোড় কেন? সমস্যা হলো, বাবা আপুর বিয়ের পরপরই স্ট্রোক করেছেন, যার ফলে এক সাইড অনেকটাই অকেজো হয়ে যায়। কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হলেও এখন আর তেমন হয় না। তবে দ্বিতীয়বার স্ট্রোক করলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাই বাবা চান আমাকেও বিয়ে দিয়ে নিজের দায়িত্ব থেকে অব্যাহত নিতে। তবে বাবা কি সত্যি দায়মুক্ত হতে চান, নাকি নিজের চোখে আমার সুখটা দেখতে চান? বিয়ে দিয়ে দায় শেষ করা যায় বোধ হয়, কিন্তু মেয়ের প্রতি বাবার চিন্তা কি কখনোই শেষ হয়? উহু, কখনোই চিন্তা শেষ হয় না। আমার তো মনে হয় বরং চিন্তা বাড়ে। ভাইয়া এমপিভুক্ত হাই স্কুলে চাকরি করে। ভাবিকে নিয়ে বাসায় থাকে সে। ভাবি ২ দিন হলো বাড়িতে এসেছে। আজকে দুলাভাই আসবে। দুলাভাই কাজী ফার্মে চাকরি করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোল্ট্রি সায়েন্সে মাস্টার্স করেছেন। কাজীতে হ্যান্ডসাম স্যালারিতে পায় সে। রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ ভোর ভোর করে আসছে। হরেক রকমের পদ রান্না হচ্ছে। জামাই আসছে বলে কথা। আমার মা জননী খুব ব্যস্ত। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে খোলা চুলে হাত খোপা করতে করতে উকি দিলাম। আমাকে দেখে মা আদেশ ফরমালেন, মিষ্টি, টেবিলটা ঝকঝকে করে মুছে রাখতো। আর দেখতো মিষ্টি কি করে। রুম গোছানো হয়নি ওর। এক পা করে ধীরে ধীরে ভেতরে গেলাম। ইলিশ মাছ ভাজি ঘ্রাণটা নাক টেনে নিয়ে বললাম, এত কিছু রান্না করছো? তোমার জামাই একসাথে খেতে পারবে তো? ভাইয়া তোর এসেই চলে যাচ্ছে না মা, তাহলে কিছু পদ কালকে রাঁধতেই পারতে। ফ্রাই প্যানে ইলিশ মাছ উল্টে দিতে দিতে বলল ভাবি, আম্মার জামাই তো আর একাই আসছে না, সাথে হবু জামাইও আসছে। মুখটা ভোতা করে ভাবির কথা অনুধাবন করার চেষ্টা করলাম। আরেক চুলায় রোস্টের মশলা দিতে দিতে বলল মা, দেখলে আসলে কি হবু জামাই হয় ঝিনুক? দেখতে কেবল আসছে, পছন্দ হওয়ার ব্যাপার আছে। আরে পছন্দ হবে মা, এত টেনশন কিসের? মা বোধ হয় এখানে আমার থাকা পছন্দ করল না। একটু ঝাড়ি মেরেই বলল, দাঁড়িয়ে আসিস কেন? যা, টেবিলটা মুছে শ্যাম্পু করে গোসল করে নে। টেবিল মুছতে গিয়ে ঘটল এক বিপত্তি। চীনামাটির একটা প্লেট ধাক্কা লেগে মেঝেতে পড়তেই শব্দ তুলে ৩ খান হলো। শব্দ রান্নাঘরে যেতেই মা চেঁচিয়ে ওঠে, জিজ্ঞাসা করল, মিষ্টি কি ভাঙলি রে? দ্রুত ভাঙা অংশ হাতে তুলে নিলাম।
কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললাম, কই কিছু না তো। শব্দ হলো যে কিছু ভাঙার। আরে না, এখানে না অন্য কোথাও। প্রেসার কুকার সিটি দিচ্ছিল, তাই শব্দটা অতটাও জোরালো হয় না। এদিকে মিথ্যে বলে বুক ভরে শ্বাস টেনে নিলাম। তখনই কাঁধে কারো হাতের স্পর্শ চমকে উঠলাম। আপু ঠোঁটে হাসি টেনে ফিসফিসিয়ে বলল, যা দ্রুত ভাঙা অংশ ফেলে দিয়ায়, মা দেখলে বকবে। এই প্লেটগুলো মায়ের খুব শখের, শোকে যে সাজিয়ে রাখে। আমাদের পর্যন্ত খেতে দেয় না। আজ মেহমান আসছে বলেই বের করেছে। আমি ভীতু স্বরে শুধালাম, মা পরে খোঁজ করলে এতগুলোর মধ্যে টের পাবে না, আর পরে কিছু বলা যাবে। এখন এমনিতেই কাজ করছে মা, মেজাজি হাই আছে, সবে বের করে রেখেছে। সাধের প্লেটের এই দশা দেখলে এক চোট বকবে নিশ্চয়। আপুকে আলিঙ্গন করে গালে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ, ইউ দ্য বেস্ট আপু ইন দ্য ওয়ার্ল্ড। চুমু খাওয়ায় আপি রাগে দৃষ্টি ছড়ল। আমি তোয়াক্কা না করে ছাদে গিয়ে যে পাশটায় গাছপালা একটু জঙ্গলের মতো ঝোপঝাপ হয়ে আছে ওখানে ফেলে দুহাত দুটো ঝেড়ে নিলাম। ঘড়ির কাঁটা বিকেল 4:15 কাছে। দুলাভাই দুপুরে এসেছেন, শুনলাম ওনার এক বন্ধু আসবে বিকেলে, একসাথেই জব করে। আপুর ফার্মত শুনেছি সেই ভদ্রলোক নাকি বলেছেন বন্ধুর শ্বশুর বাড়িতে ঘুরতে যাবে, বিশেষ কোনো আয়োজন না করতে। এটা যে মেয়ে দেখতে যাচ্ছে এমন যেন বোঝা না যায়। যাবেন এক কাপ চা খেয়ে এক ঝলক মেয়েকে দেখবেন। বিশেষ কোনো আয়োজনের ঝামেলা করার দরকার নেই। তবে বাঙালি পরিবার কি আর তাই বোঝে? হাজারটা আয়োজন করে বসে, অবশেষে পজিটিভ কিছু না হলে মন খারাপ করে। মনে হয় মেয়ের যেন আর বিয়ে হবে না। এটা আমার আশেপাশের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি। মা ডেকে বলল, আপুকে একটু ডাকতে, আপু বোধহয় রুমে আছে। ওনার কোনা উড়িয়ে আপুর দরজার সামনে গিয়ে হাঁক ছেড়ে ডাকলাম। দরজা আটকানো। আপু, মা ডাকছে, একটু শুনে আসে তো। কি যেন খুঁজে পাচ্ছি না বলল। বলে আমি বসার ঘরের দিকে যাই। মা রান্নাঘরে গুটুর গুটুর করছে, আর কি যেন প্যাচাল ধরেছে। কানে আসলো, খুঁজলে পরে একটা জিনিস হাতের কাছে পায় না, কই রাখে ওরা সব। আমি উঠে রুমে যাচ্ছিলাম, এর মধ্যে আপুর রুম থেকে বেরোতেই আমরা সামনাসামনি পড়ে। হঠাৎ আমার নজর আপুর দিকে আটকায়। আপুকে থামিয়ে দিয়ে বললাম ঝট করে, এই আপু, দাঁড়া দাঁড়া। আপু বিরক্ত মুখে দাঁড়ালো। আমি ভ্রুকুচকে আপুর কামিজের দিকে ইশারা করে দেখিয়ে বললাম, জামাটা উল্টো করে পড়েছি যে। আপু ভরকে যায়, দ্রুত আমতা আমতা করে বলে উঠল, ও হো, খেয়াল করিনি, উল্টো পড়েছিলাম দেখছি। দুপুরে খাওয়ার সময় তো ঠিকই দেখেছিলাম মনে হয়। আপু মিছে মিছে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তুই বললেই হলো নাকি, সবসময় খেয়াল করিস নাকি? আগে উল্টা ছিল, তখন কেউ খেয়াল করেনি। বলতে বলতে আপু উল্টো ঘরে টানা কদমে রুমে চলে গেল। ভাবির দিকে আসতে গিয়েই সবটা শুনল বোধহয়, তাই তো হাসতে হাসতে বলল, তোমার বিয়ের পরে আমরা এভাবে ডিস্টার্ব করব? জামাই নিয়ে রুমে শুয়ে আছে, সেটা দেখেও তুমি হাঁক ছেড়ে ডাকছো? আবার বেচারি তাড়াহুড়োয় একটা ভুল করেছে, সেটাও তোমার নজর এড়ায়নি। সবটা বুঝতেই লজ্জা পেলাম। দ্রুত রুমে চলে এলাম। অদৃশ্য হাতে দুই গালে দুটো চড় দিলাম। একটু পর মা শাড়ি এনে বিছানায় রাখতে রাখতে বলল, ব্লাউজ আর পেটিকোট পরে আয়, ঝিনুক আছে শাড়ি পরিয়ে, সাজগোজ করিয়ে দিবে। আর শোন, উঁচু হিল পরবি, তোর ভাবির একটা উঁচু হিল আছে না, ওটা পরবি। ভাবি আসতেই মা বলল, ঝিনুক, শাড়িটা নামিয়ে দিয়ে পরাবে হ্যাঁ। আমি বিরোধিতা করে উঠলাম, মা, আমি উঁচু হিল পরতে পারবো না। আমি যতটুকু, ওনারা সেটা জেনে দেখে পছন্দ করলে করবে, না করলে নাই। মা ধমকিয়ে উঠল, বেশি বুঝিস তুই? বাপের মতো এক কাঠি বেশি বুঝিস তোরা 3 ভাই বোন, এই জন্যই আমার হয়েছে যত জ্বালা। মা কাটকাট গলায় বলে দেয়, 4 ইঞ্চি উঁচু হিল আমাকে পরতে হবে, এই নিয়ে আর যেন একটাও বাড়তি কথা না বলি। এরপর ভাবের দিকে তাকিয়ে বলল, ঝিনুক সুন্দর করে সাজিয়ে দিও, বাদরটা কিন্তু বাদরামি করবে, ওর কোনো কথা শুনবে না। ওই যে তুমি মুখে কি যেন মাখো, বেশি উজ্জ্বল দেখা যায়, ওটা মিষ্টির মুখে লাগিয়ে দিও। আমি মুখ গোমরা করে সব শুনছিলাম, কিছু বলার সাহস নেই। মুখের ওপর কিছু বললেই মা রেগে আগুন হয়ে যাবে, দরকার হলে চড়চাপড়ও বসাতে পারে আমার তুলতুলে গালে। তাই চুপচাপ সব সহ্য করাই ভালো। ভাবি হেসে উত্তর দিল, এ আর বলতে হয় আম্মা, আমি এমন করে সাজাবো না, মিষ্টির চোখ সরাতেই পারবে না। আমি এক পলক মায়ের দিকে তাকালাম, তো ফের ভাবির দিকে।
উদাস হয়ে ভাবলাম, এই ভাবিকে একসময় ভাইয়ার সাথে বিয়েতে মায়ের মত ছিল না। ভাইয়ার প্রেমের বিয়ে। মামিকে প্রথম দেখেই জানায় ছেলের বউ করবে না। কারণ ভাবি নাকি একটু ছোটখাটো, ফেস কাটিং মোটামুটি সুন্দর, কিন্তু উচ্চতা মাত্র 5 ফুট। আর ভাইয়া 5 ফুট 9 ইঞ্চি। মায়ের মতে আরেকটু লম্বা হলে ঠিক ছিল। কিন্তু আজ নিজের মেয়ের বেলায় এই নিয়মই বদলে গেছে। আমি তো ভাবির থেকেও 1 ইঞ্চি খাটো, কিন্তু আমার জন্য সেরাটাই চায় মা। শুধু অন্যের মেয়ের বেলায় যেন তার মাপকাঠি আলাদা। ভাইয়ার বিয়েতে বাবা রাজি ছিল, আর সেখানে স্বয়ং ভাইয়ার পছন্দ। তাই একলা মায়ের অপছন্দের বিষয়টা টোপে টেকেনি। তবে বিয়ের পর মা ভাবির সাথে কখনো বাংলা সিনেমার দার্জাল শাশুড়ি রোল প্লে করেনি। এদিক দিয়ে মায়ের মনটা আবার অন্যরকম। তবে নিজের বেলায় সবাই সেরাটাই চায়, হোক সেটা ছেলে বা মেয়ে। বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অবচেতন মনে ভাবলাম, যদি প্রত্যেক মার প্রত্যেক পরিবার নিজের সন্তানের জন্য যেমনটা চায়, অন্যের সন্তানকেও ঠিক তেমন সম্মান দিয়ে দেখত। যদি নিজেদের ক্ষেত্রে একরকম নীতি আর অন্যের বেলায় অন্যরকম বাছি বাছি না করত, তাহলে হয়তো বিয়ের বাজারে মেয়েদেরকে আলু পটলের মতো যাচাই বাছাই করার সংস্কৃতি একটু হলেও কমে যেত। মনে মনেই ভেবে মাথা ঝেড়ে ফেললাম। মার রুম থেকে বেরিয়ে গেল। দরজার পাশে আপার সাথে মুখোমুখি হলো। রুমের ভেতর থেকেও মায়ের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল, মিষ্টির সাথে, আজ তুই পাত্রপক্ষের সামনে যাস না। নাস্তা পানি এগিয়ে দেবে ঝিনুক। আমি তো আছি। মা পারভেজের বন্ধু ছেলেটা, ওর সাথে থাকবে। ভাবি কই? মানে আমার কথা জিজ্ঞাসা করলে তখন তখন কি বলবে? আর পারভেজ তো আমাকে ডাকবে নিশ্চিত। তোদেরকে কথা বোঝানোই মুশকিল। সব ভেঙে ভেঙে বলতে হয়, না হলে মাথায় কিচ্ছু ঢোকে না। আগে তো গিয়ে 2-4টা কথা বলে আসবি, কিন্তু মিষ্টিকে যখন সামনে নিয়ে যাবে, তখন আর তোর পাশাপাশি দাঁড়ানোর দরকার নেই। এখন বুঝলি? দিন দিন মায়ের মেজাজ কেমন যেন সবসময় উত্তেজিত হয়ে থাকছে। নিম্ন মধ্যবিত্ত ঘরের সংসারের চাপ, দুশ্চিন্তা, সব মিলে বয়স বাড়ার সাথে সাথে তার নার্ভও যেন খিটখিটে হয়ে গেছে। ভাবি আঙ্গুলের খাজে শাড়ির কুচি তুলছে। গায়ের উপরে ওড়না ধরে রেখেছি আমি। এই দেখে ভাবি এক দফা টিপ্পনি কাটতে বাদ রাখিনি। মুচকি এসে বলল, ইস, ননদিনীর লজ্জা তো আকাশ ছুঁই ছুঁই। এই লাজুক ভাবটা কিন্তু বিয়ের পর তোমার বরকে ভালোই ভোগাবে। তবে ছেলে মানুষ আবার এই লাজুকতা ভাঙতে ওস্তাদ। লজ্জায় লাল হলো আমার গাল। আমি হাঁসফাঁস করে উঠে বললাম, ধুর, তুমিও না, কী সব বলছো? আমি ছোট মানুষ না, এখন এইসব শোনার বয়স হয়নি আমার। আপু রুমে আস্তে আস্তে বলে, কিসের বয়স হয়নি রে? ভাবি ঠোঁট টিপে হেসে বলতে গেলেই আমি চোখ কুঁচকে তাকিয়ে থামিয়ে দিই। ভেজা চুলগুলো আড়াল করতে আপুর মাথায় ওড়না টানা। আপুর মধ্যে তখনকার পর থেকে একটু জড়তা কাজ করছে। সেটা আপুর চোখ মুখ দেখেই আন্দাজ করি। আপু আমার দিকে তাকাচ্ছে না। আপু এখনো স্বাভাবিকভাবে কথা বলতে একটু অস্বস্তি বোধ করছে। আপুর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। কলেজে যেতে প্রাইভেটে কোনো ছেলে কি বলেছে, রাতে শুয়ে শুয়ে আপুর কাছে সব শেয়ার করি। আপু বিয়ের আগে কয়টা প্রপোজাল পেয়েছিল বলতো। একটু ফ্রি থাকায় তারপর সবাই জানে মিষ্টিটা অনেক ফাজিল। নিজের সেই ফাজলামি গুণটা ধরে রাখতে আর আপুকে একটু জ্বালাতে মনটা উস্কানি দেয়। তাই তো ঠোঁটে শয়তানি হাসি টেনে টিপ্পনি কাটতে লাগলাম। আপু, তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? আর এই বেখেয়ালি জামাটায় না হয় উল্টো পরেছিলি, তাতে কি? ছোটবেলায় বিলাই প্যান্ট কতবার উল্টো করে যে পরেছি আমি, তার ইয়ত্তা নেই। আমার এখনো মনে আছে। হুম। শেষের কথাটা মিকি সিরিয়াস ভঙ্গিতে বলে মাথা নাড়লাম। আপু মোটা মোটা চোখে তাকালো। ভাবি শব্দ করে হেসে ফেলল। দীর্ঘ সময় ধরে আমাকে সাজানো হয়। মেরুন রঙের সিল্কের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, দুহাতে স্বর্ণের দুটো মোটা বালা, যেটা আমার বিয়ের জন্যই গড়ে রেখেছিল আমার মা। কানে স্বর্ণের ঝুমকো, গলায় চিকন চেন, মুখে প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, চোখে কাজল টানা। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম মন্দ লাগছে না, মোটামুটি সুন্দরী লাগছে। ভাবির উঁচু হিল মায়ের কথায় অগত্যা পড়তেই হলো। তবে মনে মনে আমি মিষ্টি এক ফোন দিয়ে ওয়াটি। মিষ্টির কোনো কিছুতে ছলচাতুরি থাকবে না। ফাইজলামি থাকলেও থাকতে পারে, অবশ্য সেখানেও স্বচ্ছতা। দুলাভাইয়ের সেই বন্ধু ভদ্রলোকটির বাড়ি পাবনা শহরে নাকি। ঘণ্টাখানেকের জার্নি করে একটু গ্রামে আমাদের বাসায় অবশেষে পড়ল তার পদধূলি। দুলাভাই এগিয়ে গিয়েছিলেন তার বন্ধুকে আনতে।
বসার ঘরে বাবা, দুলাভাই আর আগন্তুক কথাবার্তা বলছে। কিছুক্ষণ পর আপু এসে জানায় দুলাভাইয়ের সাথে ওনার বন্ধু তাহমিদ ছাদে আছে। আমি যেন এক চক্কর ছাদ থেকে ঘুরে আসি। ভদ্রলোকের ইউনিক মেয়ে দেখার কায়দা আমার খারাপ লাগলো না, বরং ভালোই লাগলো। ও যে গতানুগতিক পাত্র আর পাত্রের পরিবারের লোকজনের সামনে সংসেজে বসে থাকা, ওনারা একের পর এক প্রশ্ন করা, এই রীতিটা আমার কাছে বোরিংই লাগে। শাড়ির কুচি সামলে আপুর সাথে সিঁড়ি বেয়ে উঠছি। হঠাৎ বললাম, আপু, তোর বরের বন্ধু খুব চালাক রে। আপু প্রশ্ন করলো, মানে? এই যে দেখ, ছাদ থেকে দেখবে মানে? ন্যাচারাল আলোতে খুঁটে খুঁটে দেখবে। তারপর ছাদে ঘুরে ঘুরে কথা বলার সময় মেয়ের হাঁটা চলাচল দেখাও হবে, মেয়ের ল্যাংড়া খোড়া নাকি না। আপু রাগত স্বরে বলল, তোর শুধু আজাইরা কথাবার্তা। ছাদের দরজার ওপাশ থেকে আপু সাহস জোগালো ইশারায়। আমি বললাম, তুইও আয়, তুই যা, নিচে কাজ আছে আমার। ভয় পাস না, তোর ভাইয়া আছে। আমার বাড়ি, আমার ছাদ, আমি কেন ভয় পাবো? হ্যাঁ, ভয় পাওয়ার হলে ওই ব্যাটা পাবে। ধুর, তোর শুধু ফাজলামি। ছাদে পা রাখতে দেখলাম প্লাস্টিকের 4টে চেয়ার আর টেবিল রাখা। পারভেজ ভাইয়া মানে দুলাভাই ডাকলো আমাকে দেখে, মিষ্টি আসো। ওনারা বসেছিলেন। আমি কোনা চোখে পাত্র মহাশয়ের দিকে তাকালাম। বিকেলের নরম চিকন রোদটা আমার কামরাঙা গাছের পাতার ফাঁক গলে মিস্টার তাহমিদের মাথায় পড়তে একটু চকচক করছিল। আর 2 বছর গেলেই শুল্কপক্ষের চাঁদের আলো যে ঝলমল করবে সেথায়, সেটা ঠিক কল্পনা করেছিলাম। বসে থাকলেও আন্দাজ করে নিয়ে লম্বা চওড়া সুঠাম দেহি, গায়ের রং ধবধবে ফর্সা না হলেই ফর্সায়। ফরমাল গেটআপে বসে আছেন, মুখে গাম্ভীর্য ভাব। আমি গিয়ে মৃদুস্বরে লম্বা করে সালাম দিলাম। ভাইয়া বসতে বলল, চেয়ার টেনে বসলাম। তন্মধ্যে ট্রে হাতে ভাবি নাস্তা নিয়ে আসে, ফলমূল, মিষ্টান্ন আর শরবত। মাথাটা নিচু করে হাত দুটো অনবরত ঘষছি আমি। ভদ্রলোক নাম জিজ্ঞাসা করল, কোথায় ভর্তি হওয়ার ইচ্ছে, এসব শুধালো। বেশি কিছু অবশ্য জিজ্ঞেস করেনি। ভদ্রলোক নিজেই নাস্তা নেওয়ার জন্য বলেন। ভদ্রতা রক্ষার্থে একটা বিস্কিট নিলাম হাতে। দুলাভাই গরুর মতো মুখ নেড়ে নেড়ে জাবর কাটার মতন বিস্কিট থেকে খেতে শুরু করে। আঙ্গুর কমলা খাচ্ছেন। মিনিট 10 খাওয়ার আগেই মিস্টার তাহমিদ বলে উঠলেন, পারভেজ, মিস মিষ্টিকে আসতে বলতে পারো, ওনার বোধহয় আনিজি লাগছে। ভাইয়া বলল, আরও কিছু জিজ্ঞেস করার থাকলে করো। হ্যান্ড রাইটিং দেখবে, খাতা কলম আনতে বলবো। দুলাভাইয়ের এই আগ বাড়িয়ে কথা শুনে মেজাজ চটল আমার। অবশ্য হাতের লেখা খারাপ না, গোটা গোটা সুন্দর লেখাই আমার। পড়াশোনায় বরাবরই ভালো আমি, সবাই জানে। মিষ্টি দুষ্ট হলেও পড়াশোনাতে ভালোই। মিস্টার তাহমিদ তৎক্ষণাৎ বলল, আরে না না, লাগবে না এসব। আমি চেয়ার ছেড়ে উঠে দোপা যেতেই ইচ্ছে করে পড়ে যাওয়ার মতো জোর করে নিজেকে সামলে নিলাম। দোলাভাই চমকে উঠে বলেন, এই রে মিষ্টি, পড়লে নাকি? লাগেনি তো? শাড়িটা কিঞ্চে গোড়ালে সুই সুই তুলে বললাম, পড়িনি ভাইয়া। এই উঁচু হিল পরে অভ্যস্ত নই তো, তাই বাম্পাটা উল্টে গিয়েছিল। ব্যাপার না, কিছু হয়নি। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলতে গিয়ে মিস্টার তাহমিদের সাথে একবার চোখাচোখি হলো। নিচে দিতেই ভাবি এসে চেপে ধরল। কি কি জিজ্ঞেস করেছে, কি বলেছে, সবটা বললাম। ভাবি চোখে মুখে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, মিষ্টি, তা পাত্রকে পছন্দ হয়েছে তোমার? কেমন লাগলো? ঠোঁট উল্টে উত্তরে বললাম, সবই ঠিক আছে, বাট একটাই সমস্যা। পাত্রের ছাদে মাল কম আছে ভাবি। ভাবি নির্বোধের মতন মুখ করে চাইল। তার মানে আমার কথার সে অর্থ বোঝেনি। আমি বুঝিয়ে দিতে ঝটপট বলি, আরে বোঝনি, মাথায় চুল কম। একটা হাত কপালে রেখে বলল ভাবি, তুমিও না মিষ্টি? আমি শাড়ির পিন ছাড়াতে থাকি। ভাবি বলল, একটা না একটা দিক কিন্তু একটু ছাড় দিতে হয়, সব দিক দিয়ে কি আর পাওয়া যায়? আরে তুমি এটা বলছো? ভদ্রলোকে আমাকে পছন্দ হয় কিনা সেটাই দেখো। এর মধ্যে ভাবির ফোন বেজে উঠল। কথা বলার সময় কানে এলো। ভাবি এক পর্যায়ে বলছে, তুই এখানে বাড়ির কাছে এসে চলে যাবি, তা হয় নাকি? একবার এসে ঘুরে যা, আমার শ্বশুর বাড়ি দেখে যা। বিয়ের মধ্যে তো আসছিলি না। ওপাশের কথা শোনা গেল না। ভাবি বলল, আচ্ছা আয়, 1 কাপ চা খেয়ে চলে যাবি, আটকাবো না। ফোন রাখতে কৌতূহলী হয়ে শুধাই, কে ভাবি? আমার ফুপাতো ভাই, চড়ে ঘুরতে আসছে। বাড়ির কাছে এসে ফোন দিয়েছে, আসতে চাইছিল না, জোর করলাম, বলল আসছে। ও, ভাবি একাই বলল, অ্যাওয়ার্ডে অনার্স 4র্থ বর্ষে পড়ে, কেমিস্ট্রি বিভাগে, আমার সমবয়সী। ভাবি বলে চলল, আমি মাথা নেড়ে চুপচাপ শুনে গেলাম। অচেনা নাবিল মাহমুদের কথা। শাড়ি ছেড়ে 3 পিস পরেছি,
অতপর চুলের ক্লিপ খুলতে খুলতে হঠাৎ আফসোস করে উঠলাম। ভাবি, ওই বেটা টাকা মাকে কিছু দিল না তো। কাজীতে মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা স্যালারি ড্র করে। পাত্রী দেখে তো কিছু দিতে হয়। বেটা জানে না নাকি তুমি টাকার চিন্তায় পড়েছ? আমি ভাবছি পজিটিভ কিছু যেন বলে। আম্মা কত আশা করে আছেন। বাবার ওনার কথাবার্তায় পছন্দ হয়েছে। বাবার কথা শুনে যতটুকু বুঝলাম, আমি মুখ গোজ করে কণ্ঠে ফাজলামি টেনে বললাম, তোমরা আছো পছন্দ হওয়া নিয়ে। আর আমি মুখ দেখানোর জন্য না পাওয়া টাকার শোকে পড়েছি। আগে যে টাকায় কল্পনাতে একজোড়া স্নিকার পছন্দ করে রেখেছি। আপুকে একবার দেখতে এসে কি হয়েছিল জানো? পাত্রের আপুকে এতটাই পছন্দ হয়েছিল যে যাওয়ার সময় আমার মাকে সোজা আম্মা বলে ডেকে ফেলেছিল। কথাটা বলার সাথে সাথেই অট্ট হাসিতে ফেটে পড়ল ভাবি। আপু আড়াল করে ঠোঁটে চাপা হাসি। ভাবি বলল, ইস বেচারা। অবশ্য বেচারি বা কি দোষ? আমাদের মিস্ত্রি যে আগুন সুন্দরী, এমন হওয়াটা দোষেরও নয়। ভাবি উৎসুক হয়ে কণ্ঠে জিজ্ঞাসা নামিয়ে ফের বলে, বিয়ের আগেই আম্মা ডাকা সেই বেচারার জামাই না হওয়ার কারণ? বিয়ের আগেই আন্টি না দেখে সোজা আম্মা ডাকা সেই হাম্বার গল্প শুনবে? আচ্ছা দাঁড়াও, বলছি। বিছানায় আইসি ভঙ্গিতে বসে পা দুটো দোলাতে দোলাতে শুরু করলাম। আপনার শাশুড়ি মা ছেলেমেয়েদের ব্যাপারে ওভার পজিটিভ। ছেলেদের পছন্দ হলে কি হবে? মায়ের মনে ধরেনি। প্রথমে অতটা শুনেছিল না, পরে শুনল ছেলেদের অনেক জমি জমা। ছেলে মাস্টার্স পাস, চাকুরি না পেয়ে ব্যবসা করছিল, আর জমি জমার দেখাশোনা করত। মায়ের চিন্তা এসব পরিবারে মেয়ে দিলে মেয়েকে অনেক খাটতে হয়। যতই লোক দিয়ে কাজ করাক, তবুও বাড়ির বইয়ের অনেক কাজকাম থাকে। মায়ের আদরের মেয়েটা রোদে পড়ে মন ধান শুকাতে পাট শুকাতে পারবে না। এসব রোদ ঝামেলা সহ্য করতে পারবে না। তাই সোজা না বলে দিল। সেই কারণে বিয়েটা আর হয়নি। আপু আমার কান টেনে বলল, পিঠের ওপর দেব দুটো। পুরনো গল্পের ঝুলি খুলে বসেছিস? এত আজারা পেঁচাল না পেরে যা কাজ কর। ওপরে দেখ, নাস্তার ট্রে ওভাবেই আছে। গিয়ে সবেনে পরিষ্কার করে রাখ। সারাদিন কিছুই করিসনি, এই বেলার কাজটুকু তুই করবি। আমি কানটা ডলে প্রশ্ন করি, গেছে তোমার বরের কঞ্জুস বন্ধু? ওটার সামনে আমি আর যাচ্ছি না বাপু। চলে গেছে। ভাইয়ার পারভেজ ছাদে কথা বলছে। আমার এখন ছাদে যেতে মন চাইছে না, তাই ওকে বলতেই এখানে এলাম। চেয়ার ট্রে সব এনে রাখিস। আচ্ছা যাচ্ছি। ঠিক তখনই ভাবির ফোন বেজে উঠল। ভাবি কল রিসিভ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মোড়ে একটা ফার্মেসি আছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ডান দিকে 4-5 বাড়ি পরে আমাদের বিল্ডিং। দাঁড়া, আমি নিচে দাঁড়াচ্ছি। আমি বের হতে মা ডাকলো, মিষ্টি, মিষ্টি। কাছে যেতেই বলল, এই মিষ্টির বাটিটা ওর দাদির রুমে দিয়াই তো। মিষ্টিগুলো মিস্টার তাহমিদ এনেছে। প্যারাডাইসের প্যারা সন্দেশ আর কাটারি ভোগ। প্যারা সন্দেশটা আমার খুব প্রিয়। দাদির রুমে গিয়ে জানালা লাগিয়ে লাইট জ্বালালাম। দাদি বিছানা শায়ী। প্রায় বছর দুয়েকের মতন হবে বিছানাতেই সবকিছু সারতে হয়। দাদিকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিতে হয়। দাদিকে আমি বেশি খাইয়ে তারপর গোসল করিয়ে দেই। আপু দাদির রুমে মুখও খুব কমই হয়। ভাবি হঠাৎ হঠাৎ 1-8 বার খাইয়ে দেয়। মা আর আমি সব করি। বয়সের ভারে স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে গেছেন দাদি। কাউকে চিনতে পারে না ঠিক মতো। উল্টাপাল্টা কথা বলেন। অথচ ছোটবেলায় এই দাদিকেই কত দাপট নিয়ে চলতে দেখেছি। কবছর আগেও আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ রে মিহির, মিষ্টি তো লম্বা চড়া, দেখে মনে হয় কঞ্চি তুলতাছে। আর এই মিষ্টি, এইটা তো ঠিক নলাবটের চারা। মায়াডা খাটো হলো কেন? খাইছে কি? দুধ না পানি? আর বাপ মাও তো খাটো না। কেন যে? কান ছিটকে আরও বলতেন, এই মায়ারে বিয়ে দিতে গেলে আমার পুতের অনেক টাকা মারা লাগতো। মাংনা মানা কেউ নিব না। দাদির রুম থেকে বেরিয়ে মনে পড়ল ছাদ থেকে তো সব আনতে হবে। মনে পড়তেই দৌড় দিলাম। সিঁড়িতে পা রাখতেই ভাবির সামনাসামনি পড়ল। 2 কাঁধে তার কাপড়ের পাহাড়। ভাবি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আপু তখন বলল, ওপরে মিহিরার আমার ফুপাতো ভাই আছে। তোমার ভাইয়া উপরে ছিল জন্য আমার সাথে কথা বলিয়ে সরাসরি ওকে ছাদে এনেছিলাম। যাও, তোমার ভাইয়া আছে, পরিচয় হই নাও। আমি আছি এগুলো রেখে। যে বেগে এসেছিলাম সেই বেগে আমার লহমায় থেমে যায়। ওনার কোনা ডান হাতে পেঁচাতে পেঁচাতে ছোট ছোট কদমে এগিয়ে ছাদের দরজা দিয়ে এক ঝলক উকি দিলাম। চেয়ারগুলো খালি। তাহলে ওনারা কোন পাশে? ভাবতে ভাবতে এগোলাম। বলা বাহুল্য,
নতুন কুটুমকে এক ঝলক দেখার কৌতূহল কাজ করছে। ছাদের দক্ষিণ দিক হতে কথাবার্তার শব্দ আসে। আমি সেদিকে না গিয়ে উত্তরে গিয়ে কার্নিশ ঘেঁষে দাঁড়ালাম। তন্মধ্যে ভাইয়ার ফোন আসতেই ভাইয়া বলল, তুমি নিচে গিয়ে বসো, আমাকে একটু জরুরি বাইরে যেতে হবে, সন্ধ্যায় ফিরে কথা বলবো। নম্র স্বর এলো, ভাইয়া আমাকে ফিরতে হবে আজ। আরে মাত্র এলে, এখনই যাও যাও করছো? আজ থাকো, খুব আর্জেন্ট হলে সকালে যেও। আবার আসবো। ভাইয়া জোর করে বলল, আজ থাকো, আর কথা নয়। আমি ঝিনুককে বলে যাচ্ছি, যেতে যেন না দেয়। ভাইয়ার কথাগুলো মিলিয়ে গেল। তার মানে নিচে গেছে বুঝি। আমি অপেক্ষায় আছি। নতুন অতিথি নামলে চেয়ার টেনে ভেতরে নেব। ফাল্গুনের নরম গোধূলিটা নিজের মতো করে ছাদটাকে গিলে নিয়েছে। গোধূলির কমলা রং আকাশে ছড়িয়ে পড়েছে মেঘের গালে গালে। একটু দূরে পাতা ঝরা মেহগুনির গাছ, সেথায় মগডালে বসে কোকিল কুকু করছে। সে শব্দ ছাড়া পুরো ছাদ জুড়ে পিনপিনে নীরবতা নেমে আসে। তন্মধ্যে জুতার খসখসে শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালাম। তাকাতেই বিপরীত দিকে থাকা মানবের দৃষ্টিতে দৃষ্টি পড়ল। কালো গ্যাবার্ডিনের উপরে আকাশি কালারের শার্ট ছেড়ে দিয়ে পরা, হাতা ফোল্ড করা, শ্যামবর্ণের হালকা লোমশ, কবজিতে কালো হাতঘড়ি, কপালের ওপর দিয়ে ভ্রুতে ঝুঁকে আছে ঝাঁকড়া চুল। দৃষ্টি সরিয়ে মাথাটা নিচু করলাম। পায়ে ঝকঝকে সাদা গেটস, এক হাত পকেটে গুজে বান্দা আমার দিকে তাকিয়ে শটান দাঁড়িয়ে। সামনে ব্যক্তি বুঝে নীরবতা পছন্দ হলো না, তবে অমায়িক গলায় বললেন, শার্টটা খুব সুন্দর। ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি? আমি মাথা তুলে উত্তরে বললাম, মিহির ভাইয়ের ছোট বোন। ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, ও ঝিনুকের ননদ? হুম। পকেটে এক হাত গুজিয়ে হাঁটতে হাঁটতে চেয়ার টেবিল পাতা সেদিকে যেতে যেতে বলল, আমি নাবিল মাহমুদ, ঝিনুক আমার ফুপাতো বোন। আমি রসকসহীনভাবে বলি, জানি। ঘুরে আমার দিকে তাকালো, হাস্যজ্জ্বল মুখে বলল, আপনাদের পদ্মার চটটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ওদিক থেকে অনেকেই কাঞ্চন পার্কে ঘুরতে আসে। আমার অবশ্য আগে আসা হয়নি। দুজন ফ্রেন্ডের জোড়াজড়িতে এই প্রথম এসেছি। তবে মানতে হবে, স্পটটা মন্দ নয়। তবে শুনলাম এই সিজনের থেকে বর্ষার সিজনটা নাকি বেশি সৌন্দর্যে আবৃত মনোমুগ্ধকর থাকে। আসলে বলতে গেলে আমাদের বাড়ির কাছে রোজ আসতে যেতে যখন দেখা যায়, তখন সেই বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না। আমাদের কাছে ডাল ভাতের মতন, আলাদা করে স্পেশাল কিছু মনে হয় না। আমার কাঠখোট্টা উত্তরে মিস্টার নাবিল চোখ নামিয়ে হাসল, বলল, ঠিকই বলেছেন। থেমে মনে করার ভঙ্গিতে বলল, ও, আপনার নামটাই তো জানা হলো না। নামটা বলতে গিয়ে থেমে যায়। মাথার মধ্যে তড়িৎ প্রবাহে দুষ্টুমি কিলবিল করে উঠল। দুইটা আঙ্গুল থুতনিতে রেখে চটপট বললাম, দেখি বেয়াই কতটা বুদ্ধিমান। পরপর দুই হাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে সামনের নাস্তার দিকে ইশারা করে ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে বললাম, সামনের নাস্তার একটা আইটেমের মধ্যে আমার নামটা লুকিয়ে আছে। এবার বুঝিনি বলুন তো চট করে। মিস্টার নাবিল মাহমুদ কিছুক্ষণ ভাবক ভঙ্গিমায় সেদিকে তাকিয়ে রইল। অতপর ফট করে আঙ্গুলের ঠোকা থেকে একটা আঙ্গুর ছিঁড়ে মুখে পড়ল। চিবাতে চিবাতে বললেন, আঙ্গুর বা আঙ্গুরি? মেজাজ আমার চটল। থমথমে মুখে মাথা নেড়ে না বোঝায় উনি পুনরায় কমলার কোয়া থেকে হাতে নিয়ে সিম কায়দায় মুখে দিয়ে বললেন, কমলা? না। আর নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। ফুঁসে উঠে বললাম, আমাকে কি আপনার এতটাই আন্টি টাইপের লাগছে? কি সব আন্টি টাইপের সেকালের নাম বলে যাচ্ছেন? আমি ঠোঁটে চাপা হাসি নিয়ে অভদ্রলোকটা আমাকে থামিয়ে দিল। ওয়েট ওয়েট ম্যাম, 1 সেকেন্ড। তারপর তর্জনী তুলে ছাদ ঘেঁষে থাকা মেহগুনি গাছের দিকে ইশারা করে দেখিয়ে বলল, ওটা কি? শীতে পাতা ঝরে শূন্য হয়ে দাঁড়িয়ে আছে মেহগুনি গাছটা। আমি মুখ গোছ করে বললাম, মেহগুনি গাছ। আরও কিছু আছে দেখুন। আচমকা হাওয়ার ঝাপটা এসে মুখের ওপর থাকা শর্ট হেয়ার উড়িয়ে দিল। কানের পিঠে চুলগুলো গুজে নেই। ঠিক তখনই মগডালে বসে থাকা কোকিলটা আবার ডাক দিল, কুকু কু করে। গোধূলির নরম আলোয় সেই ডাকটা অকারণেই আরো কমল, আরো গভীর শোনালো। আমি একবার কোকিলের দিকে তাকালাম, তারপর চোখ ফেরালাম মিস্টার নাবিলের দিকে। লক্ষ্য করলাম জোড়া ভ্রু তার, ডান ভ্রুতে একটুখানি কাটা দাগ। অদ্ভুতভাবে ডাকটা তার শ্যামবর্ণ চেহারায় একটা আলাদা ভারী সৌন্দর্য এনে দিয়েছে। চোখ নামিয়ে নেই তৎক্ষণাৎ। পরপরই মস্তিষ্ক বিদ্রুপ করে উঠল, শাসিয়ে উঠল, এটা আবেগের বয়স।
আর এই আবেগের বয়সে কাকেও কোকিল মনে হয়। মিষ্টি থাম ভাই, ভুলেও ক্রাশ খাস না। আর এবার মনে রাখ, বসন্তের কাব্য সবার জন্য নয়। সাতরঙা প্রজাপতির ভাবনাকেই মনে মনে ঝেড়ে ফেললাম। আগের ফর্মে ফিরে প্রত্যুত্তরে বললাম, কোকিল প্লিজ, এবার আবার বলতে যাবেন না আমার নাম কোকিলা। ঠোঁট চওড়া করে হাসল, বলল, মেহগুনি গাছের ডালে শুধু কোকিলই দেখলেন? পাতা শূন্য কচি পাতা সবে গজাতে শুরু করে গাছের শুকনো ফলও কিন্তু দু একটা আছে। তো মেহগুনি ফল কেমন হয় জানেন? কখনো ধরেছেন? তেতো হয় খুব। রাইট। তো আমি বলতে চাইছি, আপনার নামটা ওই মেহগুনির ফলের তেতোর বিপরীত। কথাটা বুঝতে আমার কসেকেন্ড লাগলো। স্নায়ুতন্ত্র সতর্ক করে উঠল, মিষ্টি ব্যাটা তোর থেকেও এক কাঠি ওপরে রে। কে ফাইজলেমিটাই না করল? আমি থবনে রইলাম। ভদ্রলোক কাঁটা চামচে মিষ্টির টুকরো তুলে চিবাতে চিবাতে বলল, শুধুই মিষ্টি নাকি আগে পরে আরো কিছু আছে? ফারজানা মিষ্টি। এর মধ্যে মায়ের ডাক পড়ল। ভাবিও উপরে এসেছে, বলল রুমে গিয়ে ফ্রেশ হবি, আজ আর যাওয়া হচ্ছে না। মিহির কিন্তু খুব করে বারণ করেছে, যেতে দিলে ফিরে এসে আমাকেই বকবে। আমার দিকে তাকিয়ে বলল ভাবি, মা তোমাকে ডাকছে মিষ্টি, তুমি যাও, এসব কিছু আমি নিয়ে যাব। মা পোর ফিসফিসানিতে কানে আসে। দুলাভাইয়ের বন্ধু ফোনে দুলাভাইকে জানিয়েছে মেয়েটার বয়স কম হয়ে যায়, তাই দোদুল্যময় আছেন। তার মানে সবাই বোঝে নেয় পছন্দ হয়নি আমাকে। আপু মাকে বলেছে, আরে পছন্দ হয়নি তা বলেনি, বলেছে বয়স কম। আমি এগিয়ে গিয়ে বললাম, তোরাও না, লোকটা ভদ্রলোক, ওয়েল এডুকেটেড, তাই মার্জিতভাবে নাটা প্রকাশ করেছে। এখন কি আগের বাড়ির মহিলার মতো সোজাসাপটা মুখের উপর বলে দিবে পছন্দ হয়নি? আর আমি কিসে পড়ি এটা শুনেই তো আসি। সেখানে আমার বয়স কত হতে পারে এই আইডিয়া ওনার ছিল না? বল ছিল না? এসব ক্ষেত্রে নীরবতা, তারপর এ সকল কথার মানে বুঝে নিতে হয় আপু। আপু নীরব থেকে অবশেষে সহমত পোষণ করল। কয়েক মুহূর্ত পর বাবার কাছে গিয়ে আমার সিদ্ধান্ত জানাই। সকল প্রকার লজ্জা দ্বিধা কাটিয়ে মায়ের সামনে নির্ভয় চিত্তে বলি, বাবা, আমি আর বারবার পাত্রপক্ষের সামনে যেতে চাই না। সামনে আমার অ্যাডমিশন, আমি এখন সেদিকেই মন দিতে চাই। এসব দেখা দেখি, প্রস্তুতি, চাপ সব মিলে আমার পড়াশোনাতেই ব্যাঘাত ঘটছে। আর একটা মেয়েকে ভালো ঘরে বিয়ে দিলেই সব মিলে যায় এমনটা তো আর এই সময়ে বলা যায় না। বিয়ের পর কত ঝামেলা, কত অসুখী সম্পর্ক দেখি চারপাশে। 6 মাস না যেতেই সালিশ বসে, মানিয়ে চলতে বলা হয়, দোষ দোষী খোঁজা হয়। এক মুহূর্ত থেমে দৃঢ়কণ্ঠে বললাম, আমি মনে করি প্রতিটা মেয়ের প্রথম কাজ হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে তৈরি করা, নিজের ভবিষ্যৎটা শক্ত করে গড়ে নেওয়া উচিত। বিয়ে শাদী সবে সময় মতো ঠিক হয়ে যাবে। তাই প্লিজ বাবা, আমাকে এখন পড়াশোনাতেই ফোকাস করতে দাও। এই দেখাশোনার ঝামেলায় আমাকে জড়িয়েও না আর। মা মুখ খোলার আগেই বাবা সাথে সাথে আমার মাথায় কোমলভাবে হাত রেখে মৃদু হাসলেন। শান্ত, আশ্বস্ত করা কণ্ঠে বললেন, ঠিক আছে মা, তুই যা বলছিস সবই ঠিক। আমি তোকে কোনো জোর জবরদস্তি করব না। পড়াশোনা কর, নিজেকে গড়ে তোল। বিয়ের জন্য সময় এখনো অনেক বাকি আছে। আমারই ভুল হয়েছে, যাগে সেসব। শোন মা, এখন তোর সময়, তোর ভবিষ্যৎ গড়ার সময়। তুই মন দিয়ে পড়। মেয়েরা যখন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ায়, তখন কারো কাছে মাথা নত করে চলতে হয় না। তুই এগো, বাবার দোয়া তোর সাথে আছে। রাত 8টা 10 বাজে। বসার ঘর থেকে কথাবার্তার হইচই আসছে। রুম থেকে গুটি গুটি পায়ে সেদিকে যেতে দুলাভাই ডেকে উঠল, মিষ্টি, একা একা রুমে কি করছো? আর এদিকে আসো। মুখে হাসি ঝুলিয়ে এগিয়ে গেলাম। নতুন বেয়াই, ভাবি, ভাইয়াও আছে। বেয়া সাহেবের নজর টিভির দিকে। দুলাভাই ওয়ালেট বের করে 5টায় 1000 টাকার নোট বের করে বলল, এ নাও, ড্রেস কিনে নিও। ব্যস্ততার মাঝে তোমার জন্য কিছু আনা হয়ে ওঠেনি। সাথে সাথে বলে উঠি, আরে কি করছেন ভাইয়া, লাগবে না। আমার মজা করা বলা মুখ দেখে টাকা দেয়নি। সেটা যে আপু দুলাভাইকে বলেছি এটা নিশ্চিত। আপু জোর করে টাকা ধরিয়ে দিয়ে বলল, রুম থেকে লুডো নিয়ে আয় তো মিষ্টি, সবাই একসাথে লুডো খেলব। কপাল কুচকে শুধায়, লুডো? যা বলছি তাই কর, জলদি। ভাইয়া আর বেয়াই বসে টিভি দেখছে আর কথাবার্তা বলছে টুকটাক। মিস্টার নাবিল বেশ মিশুকে যা বুঝলাম। ভাবি, আমি, আপু আর দুলাভাই লুডো খেলছি। খেলা একদম জমে উঠেছে। একসময় দুলাভাই কণ্ঠে এক সমুদ্র আফসোস নামিয়ে বলে উঠলেন, এই মিস্ত্রি, আমি যে তোমার পৃথিবীর 1 নম্বর শত্রু, লুডো খেলতে না বসলে তো সেটা জানতামই না।
একের পর এক গুটি খেয়ে সাবার করে দিচ্ছ। বর বলে দয়ামায়া করে একটু ছাড়ছড়ো তো দিতে পারতে। আপু খাওয়ার দান চালতে চালতে বলল, খেলার সময় আপন পর কোনো ছোঁয়াছুঁ নেই। এখন কাউকে চিনি না, যেটা তাই একমাত্র টার্গেট। এদিকে দুলাভাইয়ের আরেকটা গুটি খেয়ে আমি উচ্ছ্বসিত চোখে মুখে চেঁচিয়ে উঠি, কি মজা! ভাইয়ার সব গুটিই ঘরে। ভাইয়াকে একেবারে বাতে বসিয়ে দিয়েছি। আমার কথায় সবাই হেসে লুটুপুটি খেল। দুলাভাই বেশম খেলেন। ভাবির বাড়ি থেকে ফোন আসায় ওনার সাইডে সোফায় থাকা নাবিলকে বলল, নাবিল, আমার চাল আসলে চেলে দিস তো, আমি এক্ষুনি আসি। অবশেষে ভাবির জায়গায় মিস্টার নাবিল আসলো। এসে চাল দিয়ে ছক্কা ফেলে আমার পাকা গুটি খেয়ে দেয়। আমার হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছে করলো। দুলাভাই আগের প্রতিশোধ নিতেই হোক আর মজা করে হোক বলে উঠলেন, সাব্বাস নাবিল ভাই, সাব্বাস, তুমি তো এসে মিষ্টিকে খেয়ে দিলে। দুলাভাইয়ের কথায় বেচারা নাবিল খোক খোক করে খেসে উঠল। আমি শুধরে দিতে গোমরা মুখে বললাম, কথাটা ভুল হলো ভাইয়া, আমাকে নয়, আমার গুটিকে। খেলায় আপু উইন হয়, ভাবি সেকেন্ড, আমি থার্ড, আর দুলাভাই হারওয়া। হেরে যাওয়ার পর দুলাভাইয়ের জন্য ট্রিট দিতে হয়, 7 আপ, আইসক্রিম আরও হাবিজাবি এনে খাওয়ালেন সবাইকে। সকালে নরম মিঠে রোদ রুমময় ছড়িয়ে আছে। 9টা বাজতে 20 মিনিট বাকি। দাদিকে নাস্তা খাইয়ে দেই। মায়ের গলা শুনলাম, বলছে, আবার এসো বাবা। টের পেলাম ভাবির কাজিন বুঝি চলে যাচ্ছে। অনেকদিন পর আজ আবার দাদির জন্য পান সেঁকতে বসি। পান খাওয়ার পোকা ছিল দাদির, এখন পারেন না। আমি মাঝে মাঝে দিই। হামাল দিস্তায় পান ছেঁচিয়ে দাদিকে এগিয়ে দিলাম। ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস, দাদিকে পান বানিয়ে দিলে নিজের জন্য লুকিয়ে একটু মুখে পড়ে নিই। মা দেখে ফেলে রাগ করেন, তাই চুপি চুপি খেয়ে আবার ভালো করে ঘষিয়ে দাঁত ব্রাশ করে ফেলি। পান খেয়ে ঠোঁট জোড়া লাল করে নিজেকে একবার আয়নায় দেখলাম। একা একা লাজুক হেসে জানালার ধারে যায় পিচকিনে ফেলতে। পিচকিনে ফেলে জানালা দিয়ে তাকানোর সাথে সাথেই চক্ষু আমার চড়ক গাছ হয়। জিভ বের হয়ে যায় আধা হাত। সাথে সাথে আর্তনাদ করে উঠলাম, ইয়া আল্লাহ! খেয়াল না করে ফেললাম আমি। সোজা কার গায়ে গিয়ে পড়ল পানির পিচকিনি। সাথে সাথে উল্টো দিক ঘুরে দাঁড়ালাম। মিনিট খানেক হতে না হতেই একযোগে মা, আপু, ভাইয়ের গলা এলো। ডাকছে উচ্চস্বরে, মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, কই রে তুই? ভয়ে আড়ষ্ট হই। এখন সবাই বকবে না তো? ইচ্ছে করে দুষ্টুমি করেছি ভেবে ভয়ের ছাপ লুকিয়ে রুম থেকে বেরোয়। সাহস জুগিয়ে মৃদু গলা খাকারি দিয়ে বলতে বলতে এগোই। সবাই এমনভাবে একসাথে ডাকছো আমায়, মনে হচ্ছে ফেমাস হয়ে গেছি আমি। কি হয়েছে গো? শেষ কথাটা নিরীহ মুখে বলে মায়ের রাগী দৃষ্টিতে চোখ পড়তেই দাঁত দিয়ে জিভ কাটলাম। মা, আপু, ভাইয়া তিনজনের দৃষ্টি আমার দিকে। ভাইয়া ঝাঁচালো স্বরে বলল, এই মিষ্টি, এই মিষ্টি, তুই ইচ্ছে করে ফাজলামি করেছিস না? পাশ থেকে মা চটে উঠে বলল, মিষ্টি, তোর কবে আক্কেল হবে রে? এমন ফাজলামি করতে হয়? নতুন কুটুম, তার উপর রওনা হচ্ছে এমন সময়। আমি তৎক্ষণাৎ মুখটা এমন নিরীহ করে ফেললাম যেন ভাজা মাছও উল্টে খেতে জানি না। অথচ যে আমি মাছের কাঁটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছি, সেটা কাউকে বুঝতেই দিলাম না। মুখটা মাসুম বানিয়ে মিহিস্বরে বলি, কি হয়েছে? তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, তুই অন্তত ঝেড়ে কাশ তো। আপু ভ্রুট্রু কুচকে বলল, এই যে ঠোঁট লাল দেখা যাচ্ছে, তার মানে ঠিকই ধরেছি। জানালা দিয়ে পিচকিনি তুই ফেলেছিস। ভাবির ফুপাতো ভাই বাইরে বের হয়েছে মাত্র। পরপরই এমন কাণ্ড হলো। মিষ্টি, তুই দুষ্টমি করে ওনার গায়ের উপর ফেলেছিস, তাই তো? নিজেকে নির্দোষ প্রমাণ করতে সত্যের সাথে আংশিক মিথ্যা মেশাতে বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো মুখে শাড়ির আঁচল ধরে অবাক হওয়ার কৃত্রিম ভান ধরি। আতকে উঠে বলি, ও মা, সে কি? পিচকিনি ওনার গায়ে পড়েছে? আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। ইস, খেয়াল করব না আমিও না। ছি ছি ছি, ভাবি আবার কি ভাববে? মা ধমকিয়ে উঠল, দেব এক চর। মিথ্যে বলছিস বেয়াদব। সত্যি মা, আমি খেয়াল করে ফেলিনি। বিশ্বাস করো, অবশ্য কথাটা মিথ্যেও নয়, আসলে তো অনাকাঙ্ক্ষিতভাবে এটা হয়েছে। যদিও আমি পুরোপুরি নির্দোষ নই, তবে নিজেকে দোষী সাব্যস্ত করতেও নারাজ আমি। যেটা ঘটেছে দুর্ঘটনাবশত। ভাইয়া বিরক্ত গলায় বলল, আমি ভেবেছিলাম ইচ্ছে করে ফাজলামি করেছিস। আচ্ছা, যাগে যা হওয়ার হয়েছে, বলে তো আর উঠে আসবে না। তবে মিষ্টি শোন, আমি তরাক একদম সোজা হয়ে দাঁড়াই। ভদ্রসভ্য মেয়ের মতো মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাইয়া,
ভাইয়া কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলল, জানালা দিয়ে এসব থুতু টুটু আর যেন ফেলতে না দেখি। এসব খুবই বাজে অভ্যাস। ঘাড় কাত করে তৎক্ষণাৎ বলি, ঠিক আছে, আজকে উচিত শিক্ষা পেয়েছি, আর কখনোই হবে না। এই যে আমার বোচা নাক শুয়ে বলছি, বলেই দাঁত বের করে হাসার চেষ্টা করি। ভাইয়া চলে যায়। মা মোটা মোটা চোখে তাকিয়ে বলল, আবার পান খেয়েছিস তো সোজা গালের পর দুটো পড়বে। কতবার না বলেছি পান খাবি না, দাঁত লাল হয়ে যায়। অবিবাহিত মেয়েরা কত সুন্দর পরিপাটি হয়ে থাকে, আর তুই পাশের বাড়ির রুনিকে দেখেও তো একটু শিখতে পারিস। একটু খেলে কিছু হয় না মা। আমি এখনই ব্রাশ করে ঝকঝকি করে ফেলবো। হুঁ। মা তার স্বরে পেঁচাল পাড়তে পাড়তে রান্নাঘরে ঢোকে। আপুর মাধ্যমে জানলাম ভাবিও নিচে ছিল। এমন সময় ভদ্রলোকের ডান হাতের ডানায় হঠাৎ করে কিছু একটা ভেজা ভেজা পড়ে। ভাবি তার ফুপাতো ভাইকে সাহায্য করে ধুতে। তারপর বসার ঘরে ভদ্রলোককে ফ্যানে নিচ বরাবর বসতে বলে। ভাবি বলল, বস, বাতাসে হাতাটা একটু শুকানোর পর হলেই যাস। শার্টের হাতার লেপ্টে থাকা ভেজা অংশ অন্য হাতে ঝাড়ার মতো করে উত্তরে বলল, আরে লাগবে না, এ তেমন কিছু না। ভাবি দায় নিয়ে বলল, আমার ছোট ননদ ফেলেছে ভুল করে, খেয়াল করেনি, কিছু মনে করিস না। একটু হেসে বলল নাবিল, তোর ননদকে আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস দিস। আমার কক্ষে দরজার পর্দা ফাঁক গলে মাথা বের করে উকিঝুঁকি দিয়ে দেখছিলাম কোনো অভিযোগ করে কিনা, এটা জানাই ছিল উদ্দেশ্য। হঠাৎ এমন কথায় হতবুদ্ধি হয়ে যায়। কানটা সজাগ করে শোনার চেষ্টা করি। বলছেন, তোর ননদ যে মাথার উপর ফেলে নাই এই বেশি। ভাবি হেসে ফেলল। ভদ্রলোক হঠাৎ ভাবির কাছে ঠান্ডা পানি চাইল। ভাবি রান্নাঘরের দিকে যায়। এদিকে ভাবি যেতেই ঘাড়টা বাম দিকে ঘুরে পিছু ঘুরে তাকায়। আর তাতেই সোজা আমার চোখের সাথে চোখ। আমার সারা শরীর পর্দার আড়ালে থাকলেও মুখটা দুই পর্দার ফাঁক দিয়ে বের হয়ে আসে। আমি ঝট করে পর্দা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আড়াল থেকে যে লক্ষ্য করছিলাম এটা বুঝতে না দিয়ে হাতের ফোনটা সামনে ধরে ঘর থেকে বেরোনোর সূক্ষ্ম অভিনয় করে শুনিয়ে শুনিয়ে বললাম, আপুটা যে কই গেল, এক্ষুনি এমবি শেষ হতে হলো। আপু থেকে একটু হটস্পট নিয়ে একটা জরুরি মেসেজ দিতে হবে। আপু, আপু। এদিক ওদিক তাকিয়ে মৃদু গলায় আপুকে ডাকতে থাকি। আচমকা নাবিল মাহমুদ গলা খাকারি দিয়ে বলে উঠল, বেয়ানকে অভিনয়ের জন্য অস্কার দিলে মন্দ হবে না। আমার পা জোড়া থেমে গেল। কথার অর্থ বুঝতেই ভ্রু কুঁচকে যায়। যাই হোক, ওনার কথাটা গায়ে নামে খেয়ে তখনকার জন্য বললাম, সরি, আসলে সত্যি আমি খেয়াল করিনি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। ভেবেছিলাম ভদ্রলোকের থেকে প্রত্যুত্তর আসবে। ব্যাপার না, এটা কিছু হলো এমন ধরনের। কিন্তু না, তেমন কিছুই বলল না। নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। এর মধ্যে মান সম্মানের যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু শেষ করতে ফোনে কল আসলো। জেনারেল মোডে থাকার দরুন সশব্দেই বেজে উঠল। তার মধ্যে ফাজলামি করে ফোনে রিংটং দেই। যে সেও গানও সেট করা থাকে। তারই ফলশ্রুতিতে বাঁচতে থাকলো কটা লাইন। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নেয়া, আমার নাকি কোনোদিনও করব না কেউ বিয়া। এতটুকু হতেই ঝড়ো বেগে আঙ্গুল ছুঁয়ে কল ডিক্লাইন করে দেই, লজ্জায় আড়ষ্ট হয়ে। ভদ্রলোক নিশ্চয়ই ভাবছে, কি রুচি, এই গানও কেউ মোবাইলের রিংটংয়ে দেয়। অদৃশ্য হাতে দুগালে দুটো চট দিলাম, সাথে নিজেকে গালি দিতেও ভুললাম না। আরও রাগ হলো বাংলা লিংকের সিম কোম্পানির ওপর। আমার ফোনে সচরাচর তেমন একটা কল আসে না, যা কথা মেসেজে আর হোয়াটসঅ্যাপে হয়। সিমের কল অধিকাংশ সময় কোম্পানিরই হয়। এখন 222 এর ওপর কি যে রাগ হচ্ছে। আর এই টাইমিং পেল না। উনি নিশ্চয়ই ভাবছেন মেয়েটা নিশ্চয়ই বিয়ে পাগল, আর বেচাটির বোধহয় বিয়ে থা হচ্ছে না। লজ্জায় মাটির সাথে মিশে গেলাম। এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে যায়। সাথে সাথে রিংটং তো বদলামেনি, শিক্ষাও নিলাম। আর কখনো এসব ভুজুং ভাজুং রিংটং সেট করব না। সময় নদীর স্রোতের মতো বয়ে গেছে। কেটে গেছে বেশ কটা বছর। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি আজ এখানে। আল্লাহর অশেষ দয়ায় প্রথমবারে মেডিকেলে টিকে যায়। এমবিবিএস শেষ করে এখন ইন্টার্নশিপ করছি। তবে এই সময়ের মধ্যে হৃদয় বিদারক ঘটনা ঘটে। বাবা নামক ছায়াকে হারিয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় বিয়োগ, যা কখনোই পূরণ করা নয়। তবে এটা যে পৃথিবীর নিষ্ঠুর নিয়ম। ভাইয়াকে পেয়েছি একজন দায়িত্বশীল ভাই হিসেবে। আর্থিক দিক দিয়ে বোঝার সুযোগ দেয় না যে বাবা নেই।
বাড়িতে মা বিয়ের জন্য একের পর এক পাত্র দেখে যাচ্ছে। আগে সে সময় একটা চাকরিজীবী মোটামুটি দেখতে পাত্র হলেও হতো, কিন্তু সময়ের ব্যবধানে চাহিদা বেড়েছে। এখন আমার জন্য যে সে পাত্র মায়ের মনে ধরে না। ডাক্তার মেয়ের জন্য ডাক্তার কিংবা প্রথম শ্রেণীর চাকরিজীবী না হলে নাকি মানাবে না। সাধারণত বউনের ক্ষেত্রে দুটো বিষয় দেখা হয়: এক দর্শনধারী, দুই মেয়ের ক্যারিয়ার বা সম্পদ। দ্বিতীয় নম্বরের জন্য আজকাল বাড়িতে ঘটকের আনাগোনা একটু বেশি। মা সকালে ফোন করে বলেছে ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে খারাপ না, গায়ের রং একটু চাপাই, ছেলে মানুষের গায়ের রঙের ব্যাপার না। তাই আমি যেন আর কোনো বাড়তি কথা না বলি। বাড়িতে আসলে কথা পাকাপাকি করবে। শীতের রিক্ততা শেষে ধরণীতে আবার বসন্ত এসেছে। আবহাওয়া নাতিশীতোষ্ণ। জিয়া মেডিকেলের 6 তলা, সময় 3টা 30। বেশ কয়েকটা ফাইল হাতে শিশু ওয়ার্ডে ঢুকি। দুপুরে খাবার খেয়ে এসে বাকি থাকা ফাইলগুলো রিফ্রেশ করে যার যার বেডে রাখতে যায়। প্রতিটি বেডই একই দশা। রোগীর চেয়ে আত্মীয় স্বজনের ভিড়টাই বেশি। মিষ্টি কালারের 3 পিস পরেছি। সাদা অ্যাপ্রনের পকেটে এক হাত গুজে অন্য হাতে ফাইলগুলো বুকের সাথে ধরে এগিয়ে যায়। হঠাৎ ডান দিকের পেশেন্টের বেডে ফাইল নামিয়ে সোজা হতে গিয়ে থমকে যায়। চেনা মুখ অনাকাঙ্ক্ষিতভাবে দেখে বিস্ময়ে চক্ষু আমার কোটর ছাড়ার জোগাড়। সে শ্যামবর্ণ মুখ, গালে খোঁচা খোঁচা দাড়ি, মনে হচ্ছে এক রত্তি কিচ্ছুটি বদলায়নি, অমনি আছে যেমনটা ছিল সেই বসন্তে, যেমনটা ফের দেখেছিলাম তার পরের বছরই আরেক বসন্তে। পঞ্চদর্শ এক মহিলা তলে জড়ানো ছোট্ট বাচ্চাটিকে সামনের শ্যাম পুরুষের দিকে বাড়ি দিয়ে বলছে, নাও কোলে নাও বাবা। তিনি ইতস্ত করল বোধ হয়, বলল, এত ছোট পড়ে যাবে, ভয় করছে। কিছু হবে না, ধরো। এবারে কোলে তুলে নিল। আমার চোখ সেদিকে। তার দৃষ্টি ক্ষণিকের জন্য আমার দিকে পড়লেও চোখ সরিয়ে বাচ্চাটির দিকে চাইল। না চাইতেও আকস্মিকভাবে আমার মনের দুয়ারে অভিমান জমল। কেন জমল? জমার মতো কারণ ছিল কি, নাকি আছে? উত্তর, হুম, না, নেই। তথাপি আমার কেন জানি অস্থির অস্থির লাগছে। উনি কি সত্যি আমাকে চিনতে পারছে না, নাকি এড়িয়ে গেলেন? অদ্ভুত থাকলেও আমার কাছে সবকিছু কেমন জানি তিত হয়ে উঠল। পরপর মস্তিষ্কে হানা দিল কটা প্রশ্ন। আচ্ছা, উনি এখানে? বাচ্চাটা কে? বেডে বসে থাকা রমণীর দিকে চাইলাম। ফুটফুটে গোলুমুলু বেশ সুন্দর দেখতে একটা মেয়ে বসে। বাচ্চাটার মা। নিজে নিজে উত্তর খুঁজে নেই। তার মানে নাবিল মাহমুদের বউ বাচ্চা নয় তো? নাবিল বাচ্চাটার আঙ্গুল ধরে বলছে, বাবাটা দেখতে অনেক কিউট হয়েছে, মাশাল্লাহ। আমি দ্রুত ঘুরে পাশের বেডে ফাইল রেখে অতপর নিজের কাজ শেষ করে বেরিয়ে আসি। নাবিলের সাথে আমার আরও একবার দেখা হয়েছিল, অ্যাওয়ার্ড কলেজের সামনে। আপু আমাকে দাঁড় করিয়ে রেখে কলেজে গিয়েছিল নোট আনতে। এমন সময় হঠাৎ নাবিলের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। সেবার নিজে আগ বাড়িয়ে কথা বলে টং দোকান থেকে অন টাইম চা কিনে খাওয়ালেন। এক পশলা গল্প জুড়লেন। অবশ্য তারপর আর কোনোদিন দেখা হয়নি। তবুও বসন্ত আসলেই আমার তার কথা মনে পড়ে। ভাবির কাছ থেকে গত বছরও শুনেছিলাম বিয়ে করেনি এখনো। বেশ কয়েক মাস হলো আর শোনা হয়ে ওঠেনি। উনি আমাকে এড়িয়ে যাওয়ায় কষ্ট হচ্ছে, নাকি উনার বউ বাচ্চা দেখে না চাইতেও কোথাও একটা সূক্ষ্ম আফসোস হচ্ছে, দীর্ঘশ্বাস জমছে। আমি বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে করিডর দিয়ে যাচ্ছি। তন্মধ্যে পেছন থেকে একদম পাশাপাশি এসে আমার দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলল, হ্যালো ম্যাম, ফোনের রিংটোন কি চেঞ্জ হয়েছে, নাকি এখনো হয়নি? আমি থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই। চোখে মুখে এক চিলতে দুষ্ট হাসি ঝুলে আছেন তিনি। কথাটা বুঝতে কম মুহূর্ত লাগলো আমার। আমি সোজাসুজি না বলে তেমনই ফাজলামো মেশানো সুরে বলি, কোনটা বললে খুশি হবেন, চেঞ্জ হয়েছে নাকি হয়নি? নাবিল উত্তর দেওয়ার আগেই আমি ফের বলে উঠি, আপনার জন্য কংগ্রাচুলেশন। নাবিল ভ্রু তুলে বলল, কিসের জন্য? আপনি যেন বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেছেন, তাই বলে আমি অভিনন্দন জানাতে কিপটামি করব নাকি? আপনার বউ এবং বাচ্চার জন্য ডাবল অভিনন্দন নাবিল। চোখে মুখে কৃত্রিম হাসি রেখা টেনে বললাম। নাবিল এমনভাবে তাকালো যেন আকাশ থেকে পড়েছে। বিয়ে, বউ বাচ্চা, হোয়াট? ওর চেহারার হতভম্ব ভাব দেখে আমি নিজেই গোকুলের মতো প্রশ্ন ছুড়ে দিলাম, কেন বিয়ে করেননি আপনি? থুতনিতে আঙ্গুল ঠেকে কিঞ্চিত হাসল সে। প্রত্যুত্তরে বলে, স্টিল পিওর সিঙ্গেল আমি। চোখ দুটো রসগোল্লার মতন বড় বড় করে বলে উঠল, তাহলে? এতটুকু বলে থেমে যায়।
নাবিল বোধহয় আমার অসম্পূর্ণ কথাটা বুঝে নেয়, তাই তো নিজ থেকে বলল, আমার ভাইয়ার ছেলে। ভাবির বাবার বাড়ি বগুড়াতে, প্রায় সপ্তাহখানেকের মতো হবে বেবি হয়েছে। ব্যস্ততার জন্য আসতে পারিনি। বাচ্চাটার নিউমোনিয়া হওয়ায় হসপিটালে ভর্তি হয়েছে শুনে অগত্যা আসতেই হলো। চোখের পলকে দাঁত দিয়ে জিভ কাটলাম। এই রে, শোনা নেই যে কিছু নেই, একটা ধারণা করে বসে থাকি। আচ্ছা, করেছি তো ঠিক আছে, সরাসরি না বলে একটু ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করলে তো হতো। তা না, সোজা নিজেকে বলদ বানিয়ে ফেললাম। অপ্রস্তুত ভাব লুকিয়ে অপ্রতিভ গলায় বললাম, ওহো, মিস্টেক হয়েছে, দুঃখিত। নাবিল মাথা ঝাঁকিয়ে বলল, ব্যাপার না। কৌতূহলী গলায় প্রশ্ন করি, আপনি একা এসেছেন? না মানে আন্টি আসেননি? আগেরবার শুনেছিলাম ওনারা দুই ভাই, বাবা নেই, এতটুকুই জানি। দুজনেই করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামছি। দুই হাত পকেটে পড়ে হাঁটছে নাবিল। ওভাবেই যেতে যেতে উত্তরে বলল, মা অসুস্থ, জার্নি করার মতো অবস্থায় নেই, কোমরের হাড়ের সমস্যা, বেড রেস্টে থাকতে হয়। ও, সো স্যাড। কিছুক্ষণ দুজনের মধ্যে চুপচাপ হাঁটার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। নীরবতাটা টেনে নিয়ে নাবিলেই প্রথম কথা বলল, গলাটা বেশ নরম করে, আপনার কি খবর মিষ্টি? দিনকাল কেমন কাটছে? মুখে হালকা হাসি টেনে উত্তর দিলাম, মোটামুটি, নিজের মতো চলছে আর কি। এতক্ষণে আমরা দোতলার সামনে এসে দাঁড়িয়েছি। আমি সৌজন্য দেখিয়ে বললাম, ওপাশে ক্যাফটেরিয়া, চলুন কফি খাই। আপনি তো আত্মীয় মানুষ, আর বলতে গেলে এখানে আপনি নতুন, আমি যেহেতু পুরনো। আজকের জন্য আমি হোস্ট, আপনি গেস্ট, কেমন? নাবিল ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে এক হাত তুলে বলল, শিওর, কেন নয়। ক্যাফেটেরিয়াটা শান্ত। দুপুরের ব্যস্ততা পেরিয়ে এখন মানুষের ভিড় কম। আমরা পাশাপাশি একটা টেবিলে বসলাম। দুটো ধোয়াওটা কফির মগ থেকে একটা নাবিলের দিকে বাড়িয়ে দিই। নাবিল কফির মগটা তুলে হালকা সিপ নিল। আমিও মগটা সামনে নিয়ে দুহাত দিয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম, জব করছেন কোথায় এখন? নাবিল নিঃশ্বাস ছেড়ে হালকা হেসে বলল, মাস্টার্স শেষ করার পর সরকারি চাকরির পেছনে এত ঘুরেছি যে জুতোর তলা পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল। মনে হয়নি যে ভাগ্য এতটা জেদি হবে, তবে শেষমেশ একটা হিল্লে হয়েছে আর কি। বছরখানেক হবে স্কয়ার ফার্মায় কিউসি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আমি কফির মগে ঠোঁটে ছুঁয়ে একটু হাসলাম। খারাপ কি, বরং দারুণ। স্কয়ার খারাপ কোম্পানি নাকি? নাবিল মাথা নাড়ল। না, খারাপ না, বরং কাজটা উপভোগী করি। চাপ আছে কিন্তু পজিটিভ চাপ, ব্যাপার না। তবে সমস্যা একটাই, এখন তো কদর ক্যাডারদের। তাকালাম তার দিকে, বললাম, জীবনে স্টেবিলিটি পাওয়াই আসল। আপনি সেটা পেয়েছেন, ভালোই তো। ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন তো নেই। নাবিল কফির মগ দুই আঙ্গুলে খেলা করার মতো করে ঘুরিয়ে নিল। তারপর একটা উষ্ণ হাসি দিয়ে বলল, সেটাই। তবুও চেষ্টা করছি নিজের মতো করে দাঁড়াতে। বিল দিতে কাউন্টারে দাঁড়াতেই আমার আগে নাবিল পকেট থেকে ওয়ালেট বের করতে থাকে। আমি পার্স খুলতে খুলতে বলি, আরে, বিল তো আমি দিচ্ছি, আপনি রাখুন প্লিজ। নাবিল শান্তভাবে দৃষ্টি তুলে চাইল, বলল, ব্যাপার না, আমি দিই মিষ্টি। গলার স্বর একটু বাচ্চাদের মতো জেদি করে বললাম, এই না না, বিল আমি দেব। সত্যি বলছি তো, আপনি গেস্ট, তাই আর কথা নয়। আজকে বিল আমি দিচ্ছি মিষ্টি। লজিক হলো এসব কিছু ছেলেদের দায়িত্ব, আর আমি এটাতেই স্থির। বলেই টাকা বের করে দেই। রাগের দৃষ্টি ছুড়ে বললাম, এটা ঠিক হলো না কিন্তু। আচ্ছা আচ্ছা, এর পরের বার আপনি বিল দিবেন মিষ্টি। বলে মাথাটা একটু ঝাঁকায় আমার দিকে। নিচু স্বরে ফের বলে, মেয়েদের জিদে একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে দেখছি। পরপর সোজা হয়ে দাঁড়িয়ে সামনে হাত বাড়িয়ে বলল, চলুন, নিচে যাবেন নিশ্চয়ই। আগের কথাটা বুঝতে আমার মুহূর্ত বিলম্ব হয়, আর বুঝতেই লজ্জা পেলাম। মনে মনে স্থির করলাম, ফিরে যেদির আগে মুখশ্রী বানিয়ে নিজেকে আয়নায় দেখব এক পলক। সুন্দর লাগে, নাকি শেওড়া গাছের ঝুলন্ত পেতনি লাগে? ওনার পরবর্তী কথায় নিজেকে তটস্থ করে ভাবলাম, ভদ্রলোক বেশ দারুণভাবে কথা কাটানোর ক্ষমতা রাখে তো। উত্তরে মুখে ছোট করে বলি, জি। গেটের সামনে দাঁড়াতেই নাবিল জিজ্ঞেস করে নাই কোথায় যাব। আমি বলতে সে আগ্রহী স্বরে বলে, আমিও সাত মাথাতেই যাচ্ছি, শহরটা একটু ঘুরে দেখব। যেহেতু একই দিকে, তাহলে চলুন একসাথেই যাওয়া যাক। বান্দা আমার থেকে উত্তর আর অনুমতি তোয়াক্কা না করে রিক্সা ডাকল। এখান থেকে সাত মাথা সবাই সিএনজি করে যাতায়াত করে বেশি, তবুও সে রিক্সা নিল কেন, তা বুঝতে আমার বেশি সময় লাগলো না। আমিও অদৃশ্য একটানে বাধা পড়ে গেলাম।
কোনো আপত্তি করলাম না, নীরবে সম্মতি দিলাম। হাইওয়ে ধরে রিকশা এগোচ্ছে, দুজনের দৃষ্টি সামনের দিকে। আমি কোনা ঘেঁষে একটু গুটিসুটি মেরে বসেছি, তবুও রিকশার ঝাঁকুনিতে দুজনের বাহু অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে হাত কোলের উপর তুলে আরো গুটিয়ে দিলাম নিজেকে। ঠিক তখনই নাবিল নরম স্বরে বলল, এইভাবে গুটিসুটি হয়ে বসেছেন, মনে হচ্ছে যেন আপনার পাশে বসা আমি আগুন। আর সে আজ এ রাতে আপনি ক্রমেই রিকশার সাইডে চেপে যাচ্ছেন। আরেকটু হলে তো পড়েই যাবেন। ঠিকমতো বসুন মিষ্টি। কথাগুলো শুনে আরো অস্বস্তি লাগলো। বুকের ভেতরটা যেন হাঁসফাঁস করছিল। সামলে নিয়ে শুধু বললাম, সমস্যা নাই, ঠিক আছি। ৩ মাথা পেরিয়ে রিকশা তখন আজিজুল হক কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। আমি সেদিকে চেয়ে অকস্মাৎ প্রশ্ন করে উঠি, আচ্ছা, তখন আমাকে দেখে না চেনার ভান করলেন কেন? প্রথমে কিছুই বললেন না, পরে আবার কথার পসরা খুলে বসলেন যে? নাবির নির্লিপ্ত স্বরে বলল, আপনিও তো কিছু বলেননি। আমি ভ্রু কুঁচকে তাকাতেই সে হেসে ব্যাখ্যা দিল, আসলে ওখানে ভাবি আর ভাবির মা ছিলেন। তারা কিভাবে নিতেন বলুন তো? বাঙালি তো তিলকে তাল বানাতে ওস্তাদ। যদি বলতাম আপনি পরিচিতা, তখনই হাজার প্রশ্ন আসত। মামাতো বোনের ননদ বলেও দেখা যেত আপনাকে সরাসরি আমার প্রেমিকা বানিয়ে ফেলেছে, তাই এড়িয়েছি। আমি ঠোঁট উল্টে বললাম, ও। ২ সপ্তাহ খানেক পর সেদিন নাবিলের সাথে ৭ মাথায় হয়েছিল আমাদের শেষ দেখা। আবার দেখা হলো একেবারে বিয়ের মঞ্চে। গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি, বরবেশে আমি আবার তাকে দেখি বসন্তের ২০ তারিখে। আমার গায়ে লাল বেনারসি, গায়ে গহনা, দুহাতে মেহেদি, তারই জন্য আমার এই বধূ সাজসজ্জা। ৩ কবল পরে নতুন জীবনের সূচনা হয়। নতুন জীবন, নতুন দায়িত্ব আগলে রাখা, একচিলতে উষ্ণ ভালোবাসা নিয়ে এভাবেই সংসার জীবনের ১ সপ্তাহ চলছে আমার। আমাদের বিয়েতে ঘটক বলা যায় ভাবিকে। সেটার পেছনে যে নাবিল ছিল, সেটার কেউ না জানলেও আমি জানি। পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। আমার মা প্রথমে আইগই করতে থাকে, পরবর্তীতে ভাইয়া মাকে মানিয়ে নেয়। ভাবির মুখ থেকে শুনেছি, আমার মতো নাবিলও নাকি ভাবির সাথে কখনো দেখা হলে জিজ্ঞেস করত, তোর ননদের বিয়ে হয়েছে কি? ভাবি মজার ছলে পাল্টা প্রশ্ন করে রাখত, না, কেন, তুই বিয়ে করবি নাকি? সে নাকি বলতো, আমার সেটেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবি কি? ভাবি অবশ্য এসব কিছু আমাকে বলেনি। আর আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, অমনভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যস্ত, এভাবেই চলছিল জীবন। কিন্তু ওই যে ভাগ্য বলে কথাটাকে তো আর খণ্ডানো যায় না। ভাগ্যের লিখন বদলায়নি, ভাগ্যে যেটা ছিল তাই হয়েছে। আসলে আমরা একটু ধৈর্য না ধরে প্রথমে হুতাশ করি। একটা গাড়ি মিস করলে তার থেকেও যে একটা ভালো গাড়ি পেতে পারি, এই আশাটুকু আমাদের হয়ে ওঠে না। সৃষ্টিকর্তা তোমার জন্য উত্তম কিছু তো রাখতে পারেন, শুধু যে চাকচিকের মধ্যে সকল সুখ শান্তি নিহিত থাকে এমনটাও নয়। সুখের জন্য দালান কোঠা জরুরি নয়, কুড়ে ঘরেও সুখ হয়, যদি জীবনসঙ্গীটি সঠিক হয়। নাবিলের ভাইয়া ঢাকায় চাকরি করে, ভাবির ছোট বাচ্চা নিয়ে বিয়েতে আসতে পারেনি। আর যতটুকু জানি তিনি নাকি অতি বউভক্ত। বউ নিয়ে সে ঢাকাতেই থাকে, বাড়িতে কমই আসে, যোগাযোগও তেমন একটা করে না। মায়ের দেখাশোনা নাবিলই করে, কাজের মেয়ে সে সব কাজ করে দিয়ে যায়। হাতের ৫টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি এক পেটের সব সন্তানও একই মন মানসিকতার হয় না। একই বাবা মায়ের সন্তান হলেও দুজনের দায়িত্ব, মায়ের প্রতি ভালোবাসার কত তফাৎ। শুক্রবারের সকালবেলা রান্নাঘরে পুরো দস্তর গৃহিণী বইয়ের মতন কোমরের শাড়ির আঁচল গুজে আটার ডো বানাচ্ছি। শ্যাম্পু করা ঝরঝরে চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। চুলগুলো খুবই বিরক্ত করছে, বারবার মুখের ওপর আসছিল। হাতজোড়া খোপাও করতে পারছি না। হাতের উল্টো পাশ দিয়ে মুখের ওপর আসা অবাধ্য চুলগুলো ছড়িয়ে দিলাম। এর মধ্যে রান্নাঘরে কারো পায়ের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকায়। গায়ের নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার পরনে, কপালের ওপর ভেজা চুল লেপ্টে আছে নাবিলের। চোখে চোখ পড়তেই স্মিথ হাসল। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতক্ষণে আপনার ঘুম ভাঙল? আমি তো ভাবলাম এখনো বুঝি ঘুমাচ্ছিনি। নাবিল দরজার সাথে এক পা ঠেস দিয়ে দাঁড়ালো, আড়াআড়িভাবে বুকে হাত ভাঁজ করে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ঘুমিয়েছিলাম। কেউ একজন কানের পাশে ফিসফিসিয়ে বলল, নাবিল, তোর মিষ্টি বউটা একা একা কাজ করছে, যা হেল্প কর গিয়ে।
বলো। এরপরেও ঘুমিয়ে কি করে থাকি? আমি ভেংচি কেটে বললাম, ঢং। ভালোই নাটকীয় কথাবার্তা জানেন দেখছি। নাবিল এগিয়ে আসলো, এসে শাড়ির আঁচল কোমর থেকে ছড়াতে নেয়। আমি চোখ বড় করে তাকাতেই সে দুষ্ট হাসলো, বলল, রিল্যাক্স, ওয়েট, ডিস্টার্ব করব না। বলে আঁচল টেনে তুলে আমার কপালে ঘষতে লাগলো। আটা মেখেছে বুঝতে বাকি রইল না। পরপর আমার চুল যে বিরক্ত করছে সেটা টের পেতেই বলল, ওয়েট, আমি চুলগুলো বেঁধে দিচ্ছি। হাত খোপা করার যুদ্ধে জনাব বারবার পরাজিত হতে থাকলো। আমি রেগে গিয়ে বললাম, আহ, লাগছি আমার, রাখুন তো, আপনি পারবেন না এসব। সে যেন নাছর বান্দা, পরাজয় মানবে না। আমার চুলগুলো পেঁচাতে পেঁচাতে দড়ি বানিয়ে ছাড়ল বোধ হয়। এবার খোপাটা হবে, না হলে ২০ বার ছাড়িয়ে বলে সে ক্ষান্ত দেয়। আমি রাগত স্বরে বললাম, এইবার তো ফেল মারলেন। এদিকে আমার চুলের ১২টা বাজিয়ে ছেড়েছেন। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে কিছু ভেবে চটপট বলল, ওয়েট, ওটা কি, ক্লিপ? তাকের একপাশে ক্লেচার এনে রেখেছিলাম। চুলগুলো একটু শুকিয়ে ঝরঝরে হলে বেঁধে নেব ভেবে উত্তরে বলি, হ্যাঁ, ক্লেচার, চুল বাঁধে। নাবিল খুবই উত্তেজিত ভঙ্গিতে হাত তুলে নিয়ে এবারে কোনো রকমে ক্লেচার দিয়ে চুল আটকিয়ে দেয়। আর দিতেই বিশ্বজয়ী হাসি হেসে বলল, কথাই আছে না, একবার না পারিলে দেখো শতবার। তাই কতবার ট্রাই করেছি সেটাই ম্যাটার করে না, অবশেষে জয়ী হয়েছি কিনা সেটাই দেখার বিষয়। চুলোয় দুধ ফুটাতে দিয়েছিলাম, আমি খেয়াল করিনি। উতলে পড়তে নিচ্ছিল দেখেই নাবিল তড়িঘড়ি করে গ্যাসের চুলার সুইচ ঘুরিয়ে বন্ধ করে দেয়। পাতিলের গা ঘেঁষে কয়েক ফোঁটা দুধ গড়িয়ে পড়ল। নাবিল ভাব নিয়ে বলল, বিগ থ্যাঙ্কস দাও। আমি না থাকলে তো, আপনার সাথে কথা বলতে গিয়ে তো খেয়াল করিনি। উতলে পড়তে এখানে আপনি হতেন সম্পূর্ণ দোষী। আটা নিয়ে গোল করতে করতে হঠাৎ কিছু মনে উঠতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম, জানেন একবার আমার দাদা কি করেছিলেন? দাদির মুখ থেকে শুনেছিলাম। দাদি বাপের বাড়ি গিয়েছে, দাদা বাড়িতে একলা। দাদাকে চালের পরিমাপ বলে গিয়েছিলেন কতটুকু দিয়ে রাখতে হবে, বেশি যেন অপচয় না করেন তাই। আগের দিনে তো অভাব অনটন একটু বেশি ছিল, সেই হিসেবে দাদি অনেকটাই হিসেবে ছিল। তো দাদা দাদির বলে যাওয়া পরিমাপ মতো চাল দিয়ে ভাত রান্না করেছেন। তারপর উনুনে দুধ জ্বালতো করতে গিয়ে যখন পাতিলের মুখ পর্যন্ত উতলে আসছে, তাই দেখে দাদার অবস্থা নাজেহাল। বলেই হাসি আটকালাম কোনো রকমে। নাবিল ভ্রুকুচকে শুনছে। আমি হাসতে হাসতে বাকিটুকু বলি, দাদা ভাবছে চাল অর্ধেক দিয়ে ভাবলো ভাত হয়েছে। এখন হাফ কেজি দুধে তো পাতিল ভরে যাচ্ছে, এত দুধ একলা মানুষ খাবো কেমনে? এই ভেবে উনি নারিকেলের দুধ জাল করা ওরং দিয়ে তুলে তুলে ফেলতে থাকে। এভাবে ফেলতে ফেলতে পরবর্তীতে দেখে পাতিলের তলায় ১ ছটাক দুধ অবশিষ্ট আছে। দাদির মুখ থেকে শোনা সেই গপ্প কাহিনী বলতে বলতে শব্দ করে হেসে উঠি, আরেকজন মনোযোগী শ্রোতা হয়ে আমার দিকে চেয়ে। তবে শুনছি কম, আমাকে দেখছি বেশি। নাস্তা বানিয়ে শাশুড়ির ঘরে যায়। কোমরের হাড় ক্ষয়ে যাওয়ায় পুরো ১ মাস একদম বিছানায় বিশ্রামে থাকতে বলা হয়েছে। নাস্তা খেয়ে প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধগুলোর পাতা সাজিয়ে দিচ্ছিলাম। শাশুড়ি আম্মা আমার দিকে তাকিয়েছিলেন নিবিড় দৃষ্টিতে। মনে হচ্ছে অনেক কথা জমা তার চোখের কোণে। আমি বললাম, আম্মা, খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেবেন। এখানেই রাখলাম। আমার কথা শেষ হতেই আম্মা ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতের উপর নিজের কোচকানো উষ্ণ তালুতা রাখলেন। চোখ দুটো চিকচিক করে উঠল চোখের জলে। কাপা গলায় বললেন, জানো মিষ্টিমা, কেউ ছেলের বউ পায়, কিন্তু ভাগ্যবানরা বইয়ের মতো মেয়েও পায়। তোমাকে একদিন দেখে মনে হচ্ছে আমি একটা মেয়ে পেয়েছি। এতদিনের আফসোস ঘুচিয়ে যাচ্ছে সব। তোমার নামটা মিষ্টি ঠিকই, কিন্তু তুমি তার থেকেও ১০০০ গুণ বেশি মিষ্টি। তোমার মতো মেয়ে পেয়ে আমার বার্ধক্যটাতে নতুন আলোর মতন শান্তি এসে গেছে। একটু থামলেন, গলার স্বর আরো নরম হয়ে এলো। তোমাকে দেখে মনে হয় আল্লাহ আমার দোয়াটা শুনেছেন মা। ভালো থেকো। আমার ছেলেকে ভালো রেখে এটুকুই চাই, এছাড়া আর কিছু চাওয়ার নেই। আমার চোখ বেয়ে টুপ টুপ করে অশ্রু ঝরল। আমার ভেতরেও একটা ঝাঁকুনি অনুভব করলাম। আম্মা নিজেকে সামলে বললেন, নাবিল বলল, তুমি নাকি সোমবারে চলে যাচ্ছ। কবে তোমার পড়াশোনা শেষ হবে? কতদিন আছে আর? আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, বেশি দিন নয়, আর ৪ মাস বাকি আছে ইন্টার্নশিপের। দেখতে দেখতে চলে যাবে। আম্মা বাচ্চাদের মতো মুখটা গোমড়া করলেন, বললেন, ৪ মাস এখনো? মেলা দিন বাকি দেখছি। সন্ধ্যার পর
ভিডিও কলে বাড়িতে কথা বললাম। বাড়িতে 2টা বিচ্ছু আছে, ভাইয়ার ছেলে আর আপুর মেয়ে। 2টাই সমবয়সী। আপু আমার বিয়েতে এসেছিল, কালকে চলে যাবে বাসায়। এজন্য মা বারবার বলছে যাওয়ার আগে একবার বাড়ি থেকে ঘুরে আসতে। বলেছি নাবিল বাইরে আছে, আসলে পরে জানাবো। দেখি সকালে গিয়ে বিকেলে চলে আসব। বিয়ের আগে ভাবতাম বাড়ি ছাড়া কিভাবে অন্যজনের বাড়িতে গিয়ে থাকব। আসলে বিয়ে এমন একটা বন্ধন যে আপনা আপনি একটা মহব্বত মায়ার সৃষ্টি হয়। নিজের সংসারের টানেই থাকতে হয়। শাশুড়ির ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে আসি। শাশুড়ি আম্মা পান খান। সেই পুরনো লোভটা আজ আর সামলাতে না পেরে বানিয়ে মুখে পড়ে নেই। অবশ্য যেখানে সেখানে থুতু না ফেলে বেসিনে ফেলেছি। ন্যাড়া একবারে বেলতলায় যায়। হুঁ। ডোরবেল বাজতেই অনুমান করে নাবিল এলো বোধ হয়। টিস্যু দিয়ে ঠোঁটজোড়া মোছার বৃথা চেষ্টা করে গিয়ে দরজা খুলে দিলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলেন এতক্ষণ? উত্তর না দিয়ে নাবিল আমার দিকে ভ্রুকুচকে নিটোল চাহনিতে তাকিয়ে রয়। দরজা আটকে ওর সামনে হাত নাড়িয়ে বললাম, জনাবের হঠাৎ কি হলো? উত্তর দিচ্ছে না কেন? আচমকা এক হাত বাড়িয়ে আমার কোমর জড়িয়ে ধরে। আমি ভ্রু উঁচিয়ে প্রশ্নাতুর দৃষ্টিতে তাকালাম। আমার ঠোঁটে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে বলল, পান খেয়েছ, রাইট? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ছোটবেলার অভ্যাস। সরি, এখনই দাঁত ব্রাশ করে নিচ্ছি। নাবিল স্বল্প হাসল। আমার মুখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠস্বরে বলল, তোমার পান খেয়ে রাঙা হয়ে ওঠা ঠোঁটজোড়া সেদিন আমাকে অদ্ভুতভাবে টেনেছিল। নিষিদ্ধ একটা ইচ্ছে মাথায় তুলেছিল, কিন্তু অধিকার না থাকায় মনে মনে ইচ্ছেটাকে মাটি চাপা দেই। আজ অধিকার নিয়ে অপূর্ণ ইচ্ছেটাকে কি পূরণ করা যায় মিষ্টি? বিয়ের আগে একটা মেয়েকে দেখে এমন ইচ্ছে হওয়া তো শোভনীয় নয় জনাব। ক্যারেক্টার তো সুবিধার ঠেকছে না। ক্যারেক্টার ভালো। বইয়ের আমানতের হেফাজত করেছি বলেই ইচ্ছেকে প্রশ্রয় দেয়নি। মুচকি এসে বললাম, তাই? হ্যাঁ ম্যাডাম, বলে ঠোঁট ডুবালো। কয়েক মুহূর্ত পর হাতের উল্টা পাশ দিয়ে ঠোঁটজোড়া মুছে নিল নাবিল। আমি মিকি রাগ ছাউনি ছুড়লাম। পরপর কণ্ঠে ফাজলামি মিশিয়ে বলে উঠলাম, শুকনো ঠোঁট আর পানরঙা ঠোঁটে চুমু খাওয়ার টেস্ট কি আলাদা নাবিল? মানে কেমন টেস্ট ফিল করলেন? জানতে ইচ্ছে করছে আর কি। আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, টেস্টটা তোমার মতোই টকঝাল মিষ্টি। সমাপ্ত।